রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম। আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং সামনে ঈদ, অনেকেই ঈদের ছুটিতে বাড়ি যেতে শুরু করেছেন, অনেকেই বাড়ি যাবেন। এর মাঝখানে আমরা শুরু করে দিলাম ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং আশা করছি যে যারা অনেকেই হয়তো রাস্তায় আছেন এই মুহূর্তে, আজকে অনেক এনজয় করবেন। আজকের শোটা একটু আমরা ডিফারেন্ট করার চেষ্টা করেছি। তো আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি, বা যে এপিসোডটি আপনি আরো একবার শুনতে চান সেই এপিসোডটি আপনি সিলেক্ট করে সেখান থেকে শুনতে পারবেন। এছাড়াও আপনি এখন এই যে টিউনটা প্লে করছে মাসুম, সেই টিউনটি আপনার টিউন করে ফেলতে পারেন। আপনার করা টিউন বা মাই টিউন যেটা আপনি চান সেটা আপনি করে ফেলতে পারেন। এবং সেজন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড কোড ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এটা আপনি একদমই আপনার করে নিতে পারেন। এবং জাস্ট আপনাকে SMS পাঠাতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে লিখুন 92125, এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। এনিওয়েজ, আশা করছি যে আপনারা সবাই আজকে অনেক বেশি এনজয় করবেন। জানিয়ে দিই, যদি আপনি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে যদি ইমেল করতে চান, বড় কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে bhootfm@radio40.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। এবং এখন ঠান্ডা বাড়ছে, আমি বলি যে শীতের রাতে ঘটনা সবসময় জমে ওঠে, এবং আজকে দিনের গরম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। আশা করছি অনেক এনজয় করবে। এবং এখন যেটা করবো, আমরা অনেকদিন ধরে কোনো ফোন কল নেই না, তো মাসুম ওয়েট করছে একটা ফোন কল নেওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যে মাসুম একজনকে কানেক্ট করে দিবে, আমরা কথা বলবো তার সাথে। হ্যালো হ্যালো হ্যালো, সালাম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আমরা আবারও ফিরে আসছি। আসলে টেলিফোনটা মনে হয় কানেক্ট করতে পারিনি, আসলে উনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না। আমরা একটু পরে আবারও ফিরে আসছি। তার আগে আমরা আরেকজনের ঘটনা পড়ে আসি। যাই হোক, আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইমরান খান ইমু, মোগলটুলি বাজার, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। এবং আমি তার ঘটনাটা এখন পড়ে ফেলতে চাচ্ছি। লিখছেন ইমু: হ্যালো রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। ভূত এফএম লিসনারদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি ইমরান, এই বছর চট্টগ্রামের ইসলামিয়া কলেজ থেকে HSC পাশ করেছি। আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই আমার ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক বড় ভাই রাশেদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি এই বছরের এপ্রিলের 13 তারিখের। গত এপ্রিলের 12 তারিখ রাশেদ ভাই কক্সবাজারের কাছাকাছি চকরিয়া নামের একটি জায়গায় এক বন্ধুর বাড়িতে বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে বেড়াতে যান। এবং বিয়ের অনুষ্ঠান শেষে রাশেদ ভাই চিন্তা করলেন যে কক্সবাজারের কাছাকাছি যেহেতু, এবং কক্সবাজারের কাছে এত কাছে যেহেতু এসেছি, কক্সবাজার থেকে একটু ঘুরে যাই। তাই তিনি পরদিন অর্থাৎ 13 তারিখ বিকেলে চট্টগ্রামে না গিয়ে সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। ভাইয়া সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার পৌঁছালেন এবং হোটেলে উঠলেন। সঙ্গত কারণে হোটেলের নামটা বলতে পারছি না। হোটেলের রুমে ঢুকে রাশেদ ভাই প্রথমে এসিটা অন করলেন, কিন্তু এসিতে সমস্যা ছিল, সেটি কাজ করছিল না। পাশাপাশি আরো একটি সমস্যা লক্ষ্য করলেন, সেটি হলো রুমের ওয়ার্ড্রপ যে সাইডে, সেখানে যে লম্বা দরজাটি থাকে সেটি খোলা, এবং সেটি নিজে নিজে শব্দ করে নড়ছিল। তা দেখে ভাইয়া দরজাটি বন্ধ করে দেন। রাত 9টার দিকে ঢাকার কিছু ছেলে ওই হোটেলে উঠল এবং রাশেদ ভাইয়ের ঠিক পাশের রুমে তারা উঠল। তাদের সাথে ভাইয়ার পরিচয় হলো, কিছুক্ষণ আড্ডাও দিলেন তাদের সাথে। এরপর রাত 10:30 দিকে ভাইয়া খাওয়া দাওয়া করতে নামছেন। ফেরার সময় তিনি রিসিপশনের এসির সমস্যার কথা বলে আসেন, রিসিপশনে গিয়ে এসির সমস্যার কথা বলে আসেন। এরপর ভাইয়া রুমে ফিরে গিয়ে আসেন এবং কিছুক্ষণ পর একজন রুম বয় এসে এসি ঠিক করার জন্য। রুম বয় এসি অন করার চেষ্টা করলো, কিন্তু পারল না। কিছুক্ষণ পর রুম বয়
ফিরে গেল। তারপর ভাইয়া শোয়ার প্রস্তুতি নিলেন, কানে হেডফোন লাগিয়ে শুতে গেলেন। এখানে একটা জিনিস না বললেই নয় যে ওই দিন ছিল শুক্রবার এবং ভাইয়া ভূত এফএম এর একজন রেগুলার লিসেনার। ভূত এফএম শোনার সময় কিছুক্ষণ পরপর ওয়ার্ড্রপের দরজাটি খুলে যাচ্ছিল এবং খ্যাঁচ খ্যাঁচ করে শব্দ হচ্ছিল। ভাইয়া বারবার উঠে সেটি বন্ধ করছিল। ভূত এফএম শোনা শেষ, কিন্তু ভাইয়ার ঘুম আসছিল না। ইতিমধ্যে ওই দরজাটি আবার খুলে গেল এবং ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নড়তে লাগলো। ভাইয়া এবার উঠে গিয়ে দরজাটা বন্ধ করে এবং একটা ছোট্ট টুল বসিয়ে দেয় সেখানে। ঘুম আসছিল না বলে ভাইয়া টেলিভিশন অন করে রাখলেন এবং টেলিভিশনটি ছিল ওয়ার্ড্রপের ওপর, যা ভাইয়া পা বরাবর। টিভি দেখতে দেখতে ভাইয়া ঘুমিয়ে গেলেন। কতক্ষণ পর তা তিনি জানেন না। রাত আনুমানিক 3টা হবে। হঠাৎ প্রচন্ড ঠান্ডায় ভাইয়ার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন রুমের এসিটা চলছে। রুমের লাইট অফ ছিল, কিন্তু রুমটা দ্বিতীয় তলায় হওয়ায় ল্যাম্প পোস্টের আলো জানলা দিয়ে আসছিল। তা মোটামুটি রুমের ভেতরটা তা দিয়ে ভালোই বোঝা যাচ্ছিল। হঠাৎ তিনি যা দেখলেন তার জন্য তিনি তখন প্রস্তুত ছিলেন না। দেখলেন একটা মহিলা তার খাটের প্রান্তে তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। মহিলাটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়ার্ড্রপের দিকে গেলেন। ওয়ার্ড্রপের দরজা খুললেন, ভেতরের একটা ব্যাগ বের করলেন। তারপর ব্যাগ থেকে ছোট্ট একটা হাত এবং একটা হাতবিহীন শিশুর ডেড বডি বের করলেন। শিশুর হাতটি এক হাতে এবং ডেড বডিটি আর এক হাতে নিয়ে ভাইয়ার সামনে এসে মহিলাটি বলেন, ভাই, আমার ছেলের হাতটা একটু সেলাই করে দেবেন। এমন সিচুয়েশনের জন্য কেউই প্রস্তুত থাকে না। ভাইয়াও প্রস্তুত ছিলেন না। তিনি প্রচন্ড ভয় পেলেন এবং সাথে সাথে সেন্সলেস হয়ে গেলেন। পরদিন সকালে যখন তার চোখ খুলে তিনি নিজেকে টয়লেটের সামনে পান, অথচ টয়লেটটা ছিল খাট থেকে প্রায় 5 ফুট দূরে। তারপর তিনি কিছু না ভেবে তার ব্যাগটি নিয়ে চলে আসার জন্য রুম থেকে বের হন এবং রিসেপশনের চাবিটা ফেরত দিতে চান। কিন্তু তখন রিসেপশনিস্ট ছিল না, একজন রুম বয় সেখানে ছিলেন। রুম বয়টি ভাইয়াকে ওয়েট করতে বললেন। রুম বয়টি ভাইয়াকে জিজ্ঞেস করলেন, গত সন্ধ্যায় রুম নিলেন, এত সকালে চলে যাচ্ছেন, কক্সবাজারে তো এত অল্প সময়ের জন্য কেউ আসে না। তখন ভাইয়া গত রাতে ঘটে যাওয়া ঘটনার কথা চিন্তা করছিলেন। ভাইয়া কিছু চিন্তা না করে পুরো ঘটনাটি তাকে খুলে বললেন। রুম বয়টি ভাইকে বললেন, আমি বুঝতে পেরেছি এবং এইরকমই কিছু একটা ঘটেছে এবং আপনাকে সেই জন্য জিজ্ঞাসা করেছি, কারণ এই ঘটনা আগেও কয়েকবার ঘটেছে। রুম বয়টি আবারও বলেন যে এই হোটেলে তিনি যখন চাকরি নেন তখন এই হোটেলের একজন পুরাতন দারোয়ানের কাছে নাকি এই ঘটনাটি বিস্তারিত শুনেছিলেন। তা হলো আজ থেকে বেশ কয়েক বছর আগে এক দম্পতি তাদের একমাত্র বাচ্চা সহ রুমটাতে উঠেছিলেন। ওই রাতে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলে ওয়ার্ড্রপের ভেতরে এবং ছেলেকে মেরে ব্যাগের ভেতরে রেখে গন্ধ না ছড়ানোর জন্য এসিটা অন করে রেখে চলে যান। 2 দিন পর ওই রুম থেকে মা ও শিশুর হাত কাটা লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে ওই হোটেলের ওই রুমে এই ধরনের ঘটনার কথা শোনা যায়, যদিও বা ওই রুমের সকল ফার্নিচার চেঞ্জ করা হয়েছিল। আসলে এই ছিল আমার ঘটনা। পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি আমার খুব ভালো লেগেছিল এবং শুনে ভয়ও পেয়েছি, তাই আশা করছি সবার ভালো লেগেছে। এই ছিল ঘটনা। এবং আমরা সরাসরি SMS এ যাবো নাকি ফোন কলে যাবো? আমরা ফোন কলে যাবো। ফোন কলে একজন আছেন। হ্যালো 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 হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। জি আচ্ছা, আমরা যে ঘটনাটা বলছিলাম, আমি আপনি হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে একটা ঘটনা ঘটে গেছে এবং আপনি সেই কারণে অসুস্থ এবং সেই কারণেই আপনি আজকে স্টুডিওতে আসতে পারেননি, চেয়েছেন ঘটনাটা ফোনে শেয়ার করতে। তো আপনার ঘটনাটা আমরা একটু শুনতে চাচ্ছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু যদি বলতেন। আমি সুমনা বলছিলাম, বনশ্রী থেকে। আমি এর আগে আপনাদের অনুষ্ঠানে এসেছিলাম। আমার প্রবলেমটা ছিল অনেক আগের থেকে, বাট এর মধ্যে প্রায় আপনার বছর খানিক ধরে এই কোনো প্রবলেম নাই। বাট রোজার ঈদের দিন মানে ভোর রাতের দিকে আবার সেই প্রবলেমটা কি দেখা দেয়। ঈদের রাত্রে আর কি চাঁদ দেখার পরে আর কি আমার ঈদের দিন গেস্ট আসবে, আমি একাই বাসায়। তাই আমি সারা রাত ধরে রান্না টান্না করে প্রায় 4টার দিকে মানে শাওয়ার নিয়ে ঘুমাতে যাই। আমার বাচ্চাটা আর আমি বাসায় আছি, আর আমার হাজবেন্ড ছিলেন বাইরে। তো ওর আসার কথা ছিল ভোর 6টার দিকে। ঠিক 4:30টার দিকে আমি যখন বিছানায় যাই, শোয়ার সঙ্গে সঙ্গে আমি বলতে গেলে ঘুমাই পড়ি। ঠান্ডা ছিল, এসি অন ছিল, তো আমি চাদরটা মুখের উপর দিয়ে শুয়ে আছি, ঘুমিয়ে গেছি। এর মধ্যে হঠাৎ করে মানে ঘুমের মধ্যে একজন মানে কে যেন আমাকে হাত ধরে
খুব জোরে একটা ঝাঁকি দিয়ে মানে ডাকছে আর কি। আমি সঙ্গে সঙ্গে চাদরটা ফেলে তাকে দেখি ঘরটা হালকা, আমার রুমে বাইরে থেকে একটু আলো আসে কিন্তু ঘরের মধ্যে কেউ নাই। আমার ছোট বাচ্চাটা অন্যদিকে ঘুরে ঘুমায় আছে, 7 বছর ছোট বাচ্চা। তা আমি প্রচন্ড ভয় পেয়ে আমি ওই এসির মধ্যে প্রচন্ড ঘামতে থাকি। আমি আর পর আর ঘুমাইনি, 6টা পর্যন্ত আমি বারান্দায় দাঁড়িয়ে মানে কাটিয়ে দিয়েছি। এরপরে আর কি আমাদের ফ্যামিলির একটা ব্যাপার আছে, আমার 5টা ভাই বোন একসাথে মানে হঠাৎ ফ্রাইডে সানডে নাইট যাই আর কি, সারা রাত গল্প টল্প করে চলে আসি বা কেউ থেকেও যাই। মানে মা একা থেকে আমরা সব ভাই বোন একত্র হই এবং অনেক গল্প টল্প হয়। একদিন এই বেশ কিছুদিন আগেকার কথা, তা আমি আমার বাসায় আমরা সব ভাই বোন খাওয়া দাওয়া করে গল্প টল্প করে গল্প করতে করতে দেখি প্রায় 1:45 বাজে। তখন আমার হাজবেন্ড বলছে আমার কালকে অফিস আছে, তোমরা থাকলে থাকো, আমি চলে যাই। তা এখন আমি বলি যে খামাখা ও একা একা যাবে, সকালে কি খাবে? তা আম্মা আবার অনেক ধরনের রান্না বান্না করছে। তা আমার হাজবেন্ড আবার ইলিশ মাছ, শুটকি মাছের ভর্তা এগুলো পছন্দ করে। তাই শুটকি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এগুলো সব রান্না বান্না করে ওই বাকি আর কি যেটা খাওয়ার পরে আর কি ছিল ওগুলো আমাকে হটপটে করে দিয়ে দেয়। এখন আমার আম্মার বাসা হচ্ছে ক্যান্টনমেন্টে। আমরা যখন বিয়ে হয়েছে তখন তো রাত, কিন্তু রাস্তায় গাড়ি টাড়ি চলছে। ওই আমরা সাধারণত যে বাড্ডার লিংরোড দিয়ে যাই গুলশান থেকে, কিন্তু ওই রাস্তাটা ওই আপনার রাত্রেবেলা বৃহস্পতিবারতে অনেক জ্যাম থাকে। তাই আমার হাজবেন্ড বললো যে নতুন একটা রাস্তা আছে ওই আপনার শুটিং ক্লাবের পাশ দিয়ে ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়, মধ্যে পরে ওইটুক যেই বাড্ডা রাস্তায় ঢুকতে হবে। তখন আমাকে বলছে যে খুব রাত, যেহেতু অনেক রাত হয়ে গেছে, চলো এই দিকে চলে যাই। আমার হাজবেন্ড বাইক চালাচ্ছিল, আমি বাইকে বসা, আমার ছোট বাচ্চাটা সামনে, আমার হাজবেন্ড চালাচ্ছে, আমি পিছনে। তা আমার হাতে আর কি খাবারের ওই হটপটটা। তা আমি যখন আমরা এই আপনার শুটিং ক্লাবটা পার হয়ে ওই ব্রিজটার ওদিক দিয়ে আসছি, ওখানে একটা বড় একটা বিল্ডিং হচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ওই রাস্তা দিয়ে আসার পরে ঠিক ব্রিজের পর্যন্ত এসছি যখন, তখন আমার হাজবেন্ড আমার বাচ্চার সাথে কথা বলতে বলতেই চালাচ্ছে। তখন কিউরিয়াসিটি নিয়ে আমি আশেপাশে তাকাচ্ছি, চিন্তা করছি যে এত রাত এইদিকে আপনার ছিনতাই গাড়ি থাকতে পারে, দেখা যাবে কিছু পাচ্ছে না, মারধর করে আমাদেরকে ফেলে দিচ্ছে, এই ভয়টা পাচ্ছে আর কি। হঠাৎ ভয় পেতে পেতে হঠাৎ মানে এমনি বাদিকে ঘুরে তাকিয়ে দেখি যে আপনার ব্রিজটা যেখান থেকে শুরু হয়েছে ওখানে কিন্তু পুরো অন্ধকার, লাইট টাইট নাই। বাট ওইখানে হঠাৎ করে মানে একটা ঘোলার মতো একটা মানে গোল একটা অনেক বড় একটা আকৃতির একটা মানে আলো টাইপের। আমি একবার দেখে আবার ঘুরে আবার মানে কিউরিওসিটি আমি আবার তাকানোর পরে দেখি এমন একটা আকৃতির একটা মানুষ। মানে আমি এখন আমার গা কাটা দিয়ে উঠছে, মানে যখনই যাকে বলতে যাচ্ছি আমি ভিতর থেকে আমার এখন অশান্তি লাগছে যে ব্যাপারটা, যে ওই জিনিসটা অনেক লম্বা লম্বা হাত, লম্বা লম্বা পা দিয়ে লাফ দিয়ে যে আসে না, মানে মানুষ যখন লাফ দিয়ে যায় ঠিক ওইভাবে লাফ দিয়ে সে আসছে এবং মানে ধরেই ফেলবে আমাকে। আমি ওই সময় আমি না পারতেছি আমার হাজবেন্ডকে বলতে, কারণ ওই সময় যদি ওকে বলি ও প্রচন্ড ভয় পেয়ে যেত এবং নিঘাত ওই সময় অ্যাক্সিডেন্ট করতে আমরা মানে ওই আপনার ওইখান থেকে পড়ে যাবো, মানে লেকের থেকে ওই ব্রিজের উপর থেকে। এখন আমি ওকে বলছি তুমি তাড়াতাড়ি চালো, এখন কথা বলে না বাবুর সাথে, তুমি তাড়াতাড়ি চালো। আমার হাত পা কাঁপতেছে, আমি মাথাটা ওর পিঠের মধ্যে একটা গুজে রাখছি, কিন্তু তারপর আমার দেখার ইচ্ছা যে কি হচ্ছে। ওই মুহূর্তে আমার হাজবেন্ড বলছে যে কি ব্যাপার তুমি এরকম করছো কিসের জন্য, আর মোটরসাইকেল এত ভারী কেন, চালাইতে পারছি না, টানতে দিতে পারছি না। তখন আমি সময় নিয়ে সুরা করছি, বাট আমি ঘুরে তাকানোর মতো সাহস নেই যে পিছনে জিনিসটা কি, মানে আমাকে ধরেই ফেলতেছে। মানে আল্লাহর রহমত, মানে আমি যত ধরনের সুরা আছে আমার মানে তিন কুল পড়তেছি, আগে কষি পড়তেছি, মানে আমার এখন পর্যন্ত বলছি যে আমার বুকটা ধরধর করছে। আমি এখন ফিল করতেছি যে ওই মুহূর্তটা কত ভয়ঙ্কর একটা মানুষের জীবনে ঘটতে পারে অস্বাভাবিক ঘটনা, মানে আমি বুঝাইতে পারবো না। আমি এতটা অসুস্থ হয়ে পড়ছি, এর পরে ঘটনা তো আরো মারাত্মক, আমি এখনো বুঝাই বলতে পারতেছি না আমি যে কি সামনে গিয়ে আরেকটা কি দেখবো। যাই হোক ওই ব্রিজটা যখন পার হয়ে যখন বাজার রাস্তায় ঢুকে গেলাম, তখন একটা টহল পুলিশ চলে আসছে, তখন আমি ভিতরে একটা মানে পাশে যাই, আমি শক্তি পাশে যে কেউ মানুষ পাইলাম। যাই হোক ওখান দিয়ে পার হয়ে আমরা যখন বনশ্রীতে ঢুকছি, পুরো বনশ্রী এলাকা আপনার টহল পুলিশ অনেক থাকে, বাট অনেক অন্ধকার, সবাই ঘুমাই গেছে, 2:30-3:00 বাজে। তখন আমরা থাকি আর কি বি ব্লকে, ওই রাস্তা দিয়ে মানে ঢুকে
ঠিক আপনার 5 নম্বর রোড দিয়ে যখন বের হতে যাচ্ছি, হঠাৎ করে মানে 3টা কুকুর কোথা থেকে যে আসছে, আমি আমার হাজবেন্ড চালাচ্ছি কিন্তু ও কিন্তু দেখেনি কুকুর কোথা থেকে আসলো, কুকুর বা ওটা কুকুর কিনা কি আল্লাহ জানে, মানে দুটা যাচ্ছে আমার বাইকের পাশ দিয়ে, পিছন থেকে একটা আসছে, মানে চিৎকার করতে করতে ঘাউ ঘাউ করতে করতে, কিন্তু ওটা আকৃতিটা কুকুরের মতো। আমার বেবিটা চিৎকার দিচ্ছে আর আমার হাজবেন্ড তো মানে এমন ভাবে চালাচ্ছে ওটা মানে থতকে কাঁপতেছে, সে বাইকটা চালাতে পারছে না। আর আমি এত জোরে চিৎকার দিচ্ছি যে আমার চিৎকারে আমাদের যেন মানুষটা মানে ঘর থেকে বের হয়ে দেখে আর কি আমরা কি সিচুয়েশনের মধ্যে পড়ছি। আমি এখনো ভয় পাচ্ছি ওই সিনটা। আমি এত চিৎকার দিচ্ছিলাম আপনার ওই সময় আমার হাজবেন্ড মানে ওখানে খোয়া বাড়াচ্ছিল, ওই যে বাড়ি টাড়ি বানানো হয় ওই পাথর দিয়া, জাস্ট ওইখানে গিয়ে না মোটরসাইকেল একেবারে বাঁকা বাঁকা হয়ে আছে। তখন আমি আমার কাছে শুনছিলাম যে কোনো রকম কুকুর টুকুর আসলে একটা ছোট্ট সুরা আছে, ওইটা আমি মনে করতে পারছি না যে এটা কি পড়বো। আমি সমানে আয়টা কুস্তি করে ফু দিচ্ছি কুকুরের, আর আমি চিৎকার করে কাঁদতেছে। আমার বাচ্চা তো প্রচন্ড ভয় পাইছে এবং প্রচন্ড কাঁদতেছে। তারপরে জোরে চিৎকার করে দেখি আমার হাজবেন্ডকে বলছে তুমি চালায় যাও, তুমি অন্যদিকে তাকাও না। ও কি হয়ে যে চালাইছে আল্লাহ জানে। 7 নম্বর গলিটা ছিল আমাদের, 5 নম্বর গলি থেকে বের হয়ে মানে ওখানে একটা পার্বতীটা গলির সামনে একটা করে রোড থাকে, ওই মেইন রোডটা উঠে যখন 7 নম্বর গলিতে ঢুকলাম তখন দেখি 2টা টহল পুলিশ। আমি ওই মোটর বাইকটা থামায় ওই পুলিশকে অনেক মানে বকাবকি করছি, চিল্লাচিল্লি করছি, ভয়ে কাঁদতেছি যে আপনারা কোথায় ছিলেন, প্রতিটা গলির মধ্যে কেন থাকেন না, এইসব ভূত কুকুর মুকুর কোথা থেকে আসে, আমি কিছু কথা বলতে পারছি না। এত ভয় আমি আমার জীবনে পাইনি। তারপরে বাসায় এসে এই যে অসুস্থ, আমার বাচ্চাটা প্রায় 18 দিন অসুস্থ ছিল, জ্বর, এখনো পর্যন্ত আমি অসুস্থ, আমি আমার আম্মার বাসায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম সুমনার কাছ থেকে তার ঘটনা এবং তিনি লাইভ সেই ঘটনাটি শেয়ার করলেন আমাদের সাথে। আমরা প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে প্রথমে ফোন কানেক্ট করতে আমাদের একটু ঝামেলা পোহাতে হয়েছিল। যাই হোক, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ কিছু SMS চলে এসেছে। টুটুল আমাকে SMS করেছেন বাগেরহাট থেকে এবং তিনি বলছেন তার লাইফের 5-6টা এক্সপিরিয়েন্স আছে তিনি শেয়ার করতে চান এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম জমে গেছে। আপনার ঘটনাগুলো আপনি পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm-এ। এছাড়াও হিমেল আমাদের SMS করেছেন দক্ষিণবাগ থেকে এবং তার খুব ভয় লাগছে। মনচোরা খুলনা থেকে আমাদের SMS করেছেন, তিনি শিখ বাট তারপরে ভূত এফএম শুনছেন। শাহেদ চট্টগ্রাম থেকে হালিশহর থেকে আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে অনেক SMS করলাম কিন্তু পড়লেন না। আমি আগেই বলেছি আমার নানু ভূত এফএম শুনে। আপনাকে এবং আপনার নানুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। হিমেল লিখেছেন যে অনেক ভালো লাগে তার এই প্রোগ্রামটি, সেটা তিনি জানছেন গাজীপুর থেকে। সান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আমার হোস্টেলের 22 জন মিলে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ আপনার আমাদের সাথে থাকার জন্য। লাবিবা বলেছেন যে আই লাভ ভূতস অ্যান্ড ভূত এফএম ভেরি মাচ এবং তিনি বলছেন যে বাসায় একা ভূত এফএম শুনছি। বা অনেক সাহসী আপনি। এইচ অ্যান্ড নিশি আমাদের লিখেছেন ফ্রম কক্সবাজার যে আমার একটা ঘটনা আছে চিটাগং এর এই ঘটনাটি, এবং আমি বলবো যে আপনি আমাকে সেই ঘটনাটি পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে, bhutfm@radioforti.fm। তালহা উত্তরা থেকে লিখেছেন যে উত্তরা ঢাকা থেকে লিখেছেন যে রাসেল ভাই আজকে আমার বার্থডে, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ববি গাজীপুর থেকে SMS করেছেন এবং তিনি ছাদে বসে ভূত এফএম শুনছেন। ভৌতিস্ট শাকিল আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। এছাড়া আমাদেরকে ব্ল্যাক বয় 69 SMS করেছেন। নীরব আমাদের SMS করেছেন নিশাদ SMS করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন। রাইসা আমাদের SMS করেছেন জনি ঢাকা থেকে। মেহেদি, সাব্বির, সুকান্ত, খলিল, বাপ্পি, শিপু, রাজ, আবির, কাউসার, ইমরান, আজিম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এরপরে আমরা একটা রেকর্ড ফাইল শুনবো। অনেকেই আসলে বেসিক্যালি এখানে আসতে চান কিন্তু আসতে পারে না নানা প্রতিকূলতার জন্য, কারণ কেউ কেউ হয়তো ঢাকার বাইরে থাকেন, কেউ কেউ হয়তো দেশের বাইরেই থাকেন। দেশের বাইরে থেকে ভূত এফএমের সঙ্গে রয়েছেন, এটাতে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করি। আসলে আমরা অনেক লাকি যে আমাদের যারা বাঙালি যারা দেশের বাইরে রয়েছেন তারাও আমাদের এই প্রোগ্রামটি শোনেন এবং তারা অনেক যত্ন করে অনেক কষ্ট করে তাদের বিভিন্ন ঘটনা তারা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেন। তেমনই একটা রেকর্ড আমরা পেয়েছি এবং একজনের ঘটনা আমরা এখন শুনবো। সো স্টে টিউন, শুনুন তার ঘটনাটি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম আমার সকল ভূত এফএম শ্রোতা বন্ধুদেরকে।
আমি ডোনা বলছিলাম লন্ডন থেকে। আমি আমার গার্ডেনে চলে যাচ্ছি সরাসরি। রাসেল ভাই, আমার লাইফে ঘটে যাওয়া 2-3টা ঘটনার মধ্যে আমি একটা আজকে শেয়ার করব, যেটা কোয়াইট রিসেন্টলি, সেটাই শেয়ার করছি। So most of the people they know যে আপনার UK, US, Canada কিন্তু quite most haunted place, এবং ইউকে তে বেশ কিছু প্লেস আছে। এবং আমি যখন ভূত এফএম শুনি, আমি মোস্ট অফ দ্য পিপল আমি শুনতে পারি যে তারা দে আর ফ্রম ইউকে, অ্যান্ড ইটস ট্রু ভাই যে এখানে প্রচুর পরিমাণের প্রবলেম হয়, বা কিছু প্লেস আছে হন্টেড বলে সব জায়গা সবাই জানে। তো এখানে একটা প্লেস আছে ভাই, হচ্ছে চিজলহার্স্ট কেভ। এটা একটা কেভ, গুহা, যেটা ভেতরে আপনার অনেক আগে থেকেই অনেক কিছু হয়েছে। ওখানে একসময় টর্চার করা হতো, এবং ওখানে কাহিনীটা এরকম যে একটা উইচ ছিল যে কিনা ওই ব্ল্যাক ম্যাজিক করতো, এবং বাচ্চাদেরকে ওখানে ওরা স্যাক্রিফাইস করে দিত। দেন সিম্পলি লাইক উইচ যা করে সে সবই করতো। তো যখন ওই উইচটার সবকিছু জেনে যায় ওখানকার লোকাল পিপলরা, তখন ওরা ওই উইচটাকে ওই কেভটার ভিতরে, চিজলহার্স্টের যে কেভটা আছে সেই কেভটার ভিতরে ওখানে একটা ছোট পানির, ওটাকে কি বলবো আমি, লাইক স্মল পন্ডের মতো, অনেকটা বাংলাদেশে আমরা হাউস দেখি এরকম, মানে ছোট একটা পানির ইয়ের মতো, ওটার মধ্যে ওই উইচটাকে ওরা কি করলো, ওই গলার মধ্যে এবং কোমরের মধ্যে, মানে যেখানে যেখানে পারে হাত বেঁধে, চোখ বেঁধে ওকে সরাসরি পানির মধ্যে ফেলে দেয়। আর সাথে ওই কোমর আর গলার সাথে ওই পাথর বেঁধে দেয়। পাথর বেঁধে দেয়। এতে হয় কি, সে সাথে সাথে নিচে চলে যায়, এবং নিচে যাওয়ার পরেও ওই মানুষরা তখনও লোকাল পিপলের উপর থেকে আরো পাথর মারছিল, মানে কনফার্ম হার ডেথ, যে সে মারা গেছে। সো ওকে ওইখানে ওই পাথরের নিচেই সে থাকে, তাকে আর তোলা হয় না, ওভাবেই থাকে। তো এরপর থেকে ওখানে অনেক ধরনের মানে অকারেন্স ঘটতে থাকে আস্তে আস্তে, অ্যান্ড একটা পর্যায়ে ওখানে খুব বেশি হন্টেড হয়ে যায়। তো ওটা এখন অনেকটা ভিজিটর প্লেস হয়ে গেছে একটা সার্টেন টাইম, যেমন 10টা থেকে 4টা, এর আগে ওরা খোলে না, এবং এর পর পর্যন্ত এরা মানে খোলা রাখবে না। ঠিক 4টার মধ্যে ওরা সবাইকে বের করে দেয়, যারাই যায়। তো আমি আমার 2টো ফ্রেন্ড নিয়ে আমি ওখানে যাই, বিকজ আমি তো অ্যাডভেঞ্চার প্রিয়, আর এই ভূত এফএম শুনতে শুনতে আমারও মনে হয় যে একটু যাই। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ঠিক আছে, কারণ প্রথমত কেভটা পুরোই ডার্ক, অ্যান্ড আমাদের হাতে ল্যাম্প দেওয়া হয়, বাট বেশি ল্যাম্প না, আমাদের 3জনকে 3টা ল্যাম্প না, আমাদের 3জনকে 2টো ল্যাম্প, বাট আমরা তারপর সাথে টর্চ নিয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ঠিক আছে, প্রথম 5-10 minutes it was okay, but suddenly আমরা জানি না, পরিবেশটা লাইক আমরা ফিল করছি যে it's not good, এখানে নেগেটিভ কিছু আছে, নেগেটিভ এনার্জি যেটাকে বলে, নেগেটিভ এনার্জিটা ফিল করছিলাম, যে মনে হচ্ছে যে কিছু একটা আছে এখানে, কিছু একটা আছে, এন্ড আমরা আগানোর সাহস পাই না। তো আমার ফ্রেন্ডটা বললো যে, আমাকে বলছিল যে লিসেন, ইট ওয়াজ ইউ হু ওয়ান্টেড টু কাম,
মানে আমাকে বলছিল যে তুমি চাচ্ছিলে এখানে আসতে এন্ড নাও তুমি স্টপ হচ্ছে, কারণ বেসিক্যালি আমার আগের যে কিছু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমার ওই জিনিসটা চলে আসছিল যে ও মাই গড যদি এরকম আবার হয় তো কি হবে। তো যাই হোক আমরা হাঁটা শুরু করলাম। যখন সাধারণত ওই কেভটায় মানুষজন ওই সময় মানুষজন থাকে একটা সেশনে, এক একটা সেশনে ওরা 10 জন গ্রুপ করে পাঠায়, বাট আই ডোন্ট নো দ্যাট ডে ওয়েদারটাও খারাপ ছিল এন্ড ওভারঅল। তো বলতে গেলে কেভে আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। ওরা প্রতি আওয়ারলি পাঠায়, সাথে একজনকে দেয়। তো আমার সাথে একজন ছিল, সে আমাদেরকে সব এক্সপ্লেইন করছিল দিন দাদি। তো সাডেনলি আমি ফিল করলাম কেউ আমার গায়ে একটা পাথর ছুটে বাঁধলো। পাথরটা লাইক ছোট ছোট ইটের টুকরা থেকে একটু বড় হয়, যেগুলো যে আমরা 5 গুটি খেলতাম না, সামথিং লাইক 5 গুটির সাইজের একটা পাথর আমার গায়ে এসে পড়লো। এন্ড আই ওয়াজ রিয়েলি অ্যাংরি বিকজ আমি ভাবলাম যে এটা মানে আমার ফ্রেন্ড হয়েছে, বাট পাথরটা যেদিক দিয়ে আসছে আমার গায়ে ওইদিকে আমার ফ্রেন্ড একটা ছিল না, আমার ফ্রেন্ড ছিল তার অপোজিটে। সো কোনোভাবে পসিবল না যে ব্যাকে থেকে আমাকে কেউ পাঠায়। তো আমি ওদিকে সঙ্গে সঙ্গে আমার লাইটটা দিই, বাট পাথরটা কোথা থেকে আসলেন এগুলো না, যে পাথরটা উপর থেকে পড়বে। There was someone who was throwing, আমার গায়ে কেউ মেরেছে। দেন আমি সত্যি ভয় পেয়ে যাই। তো আমি তখন বলি যে কে মারলো, তখন আমাকে ওই আমাদের যে আমাদেরকে এক্সপ্লেন করছিল রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদেরকে বলছিল যে ইটস নাথিং ম্যাম, বিকজ এখানে তো পাথর সবসময় পড়ে উপর থেকে, বিকজ তো মেড বাই স্টোন, সো এটা পাথর পড়বে, এটা নেচার। বাট আমি এক্সপ্লেন করতে পারছিলাম না যে লুক এটা আমার গায়ে কেউ থ্রো করেছে, somebody throws it, এটা উপর থেকে পড়েনি। I'm not stupid but and I'm not crazy, but তারপরেও আমি কিছু, he was beside me, so definitely সেও দেয়নি। so কে দিল? তো ওটাও আমরা ফ্রেন্ডরা ওটাকে ইগনোর করলাম। তো আমরা তখন ওনাকে বলছিলাম যে এখানে কি এরকম, সে বলছিল যে না এগুলো আসলে এক সময় ছিল, বাট এখানে একটা সার্টেন টাইমের আগে ওরা কিছু করে না, সাধারণত ওদের একটা টাইমিং আছে। হ্যাঁ, ওই টাইমটাতে আমরা যদি ওদেরকে ডিস্টার্ব করি দেন ওরা ক্রেজি হয়ে যায় এন্ড দেন ওরা মানে ডিস্টার্ব করে। বাট এটা খুবই রেয়ার যে এইভাবে এই সময় এরকম কেউ ডিস্টার্ব করে, এটা হয় না। সো ডেফিনেটলি ইটস নট দেম, ইটস আস যারা আমরা এটা ক্রিয়েট করছি। সো যখন বললো, সো আমি আর কিছু বললাম না, ভাবলাম যে রাইট, তো আমাদের এটা ব্যাপার নিয়ে আর বেশি কথা না বলাই বেটার। তো যাই হোক আমরা যখন ওই প্লেসটাতে আসলাম যেখানে ওই উইচটাকে ফেলে দেওয়া হয়েছিল এবং কে লাইক জ্যান্ত, যাকে বলে যে জ্যান্ত ভাবে ওকে ওইটা কষ্ট দিয়ে মারা হয়েছে। তো ওখানে যাওয়ার পর তো আরো গা ছমছম করে উঠছে। তো যাই হোক তারপর দেখছিলাম, তো হঠাৎ করে মনে হলো কে যেন ওটার মধ্যে আবারও পাথর সরাইছে। Now that was really shocking যে কে, this is too much now. Then আমরা just simply আমরা এসে আমাদের সাথে যে ভলান্টিয়ার ছিল সে হঠাৎ করে বলতেছে oh Jesus, Jesus. So Jesus, what was wrong? He was saying that I think we should move on. আমাদের তাড়াতাড়ি মুভ হওয়া দরকার because I think it's not a good day. Then আমরা quite ভয় পেয়ে যাই। আমরা বলি কি হয়েছে? No, we should move. They are not liking it, and ওরা আজকে they're not liking it যে আমরা আজকে এখানে। There's something really going to be bad আমরা যদি এখন মুভ না করি। আমরা যে সিম্পলি আমাদের ওয়েতে যাচ্ছিলাম, তো ততক্ষণ কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে। রাসেল ভাই, the most interesting part, যে ভলান্টিয়ার সে এভরিডে 10টা থেকে 4টা, that means 6 hours, সে এভরিডে 6 times ওই কেভে মুভ করে and he knows everything about the cave, right? But সে ওয়ে খুঁজে পাচ্ছে না,
মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সে ওয়ে খুঁজে পাচ্ছে না, সে খুঁজছে, সে বলছে হোয়াটস রং, এইদিকে ওয়ে ছিল, ওই গেল, ওয়েটা কোনোভাবে শেষ হচ্ছে না। আমরা যে ওয়েটা আমরা যাচ্ছি মনে হচ্ছে কি ইট লুকস লাইক মনে হচ্ছে যে আমরা একটা পাইপের মধ্যে ঢুকে গেছি এবং ওই পাইপটার কোনো ডান বাম কোনো যে কোনো ওয়ে নেই, জাস্ট একটা ওয়ে আছে, স্ট্রেট, গো স্ট্রেট লাইক এ টানেল, টানেলের মতো মনে হচ্ছিল যে আমরা টানেলের ভিতরে ঢুকে গেলাম, ওখানে কোনো কিছু নেই যে আমরা আশেপাশে কোথাও ঢুকবো। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি মাচ, আমরা এত বেশি স্কেয়ার্ড হয়ে গেছিলাম। অ্যান্ড সাডেনলি আমরা like 4, 5, 6, 7 people স্টেপ করলে যে কোনো সাউন্ড হবে যে তারা দৌড়ে আসছে, আমরা এরকম একটা সাউন্ড পেলাম যে তারা আমাদেরকে পিছু নিচ্ছে। অ্যান্ড ওটা ছিল টু মাচ। অ্যান্ড আমরা পিছনে তাকানোর সাহস পাইনি, আমরা যে সিম্পলি দৌড় দিয়ে আমরা যতটুকু পারছি আমরা দৌড়াচ্ছি, বাট টাইম আমাদের যাচ্ছে না, আমাদের কোনোভাবে আমরা আগাতে পারছি না। দেন আমাদের একটা হয়েছিল, আমি আয়াতুল কুরসি, আমি যা যা দোয়া পারি সব পড়লাম, আমার ফ্রেন্ড ওরা যে যার ধর্ম নিয়ে যা যা বলা যা করার করলো। সিম্পলি আই ডোন্ট নো এই পড়তে বলে কত হবে, হয়তো বা আরো 5-10 মিনিট আমরা আরো দৌড়াদৌড়ি করলাম, যেটা কিনা 1 মিনিটের পথ হওয়ার কথা ছিল ওনার জন্য। ওই বইটা কিভাবে 5-10 মিনিট হয়ে গেল সেটাই আমাদের মাথায়। এবং ওই ভলান্টিয়ারেরও একটা বিগ কোয়েশ্চেন মার্কস, যে সে সেখানে কাজ করছে লাস্ট 3 years, but this is the first time it happened. Maybe it happened. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:37 আমি রাসেল আছি, সাথে আমার সঙ্গে রয়েছে মাসুম এবং সেই সাথে আমাদের অতিথিরা। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং আমাদের প্রথম অতিথি, আপনি আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি সাকিব, আমি আসছি মহাখালী থেকে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন লেখাপড়া করছি। ওকে, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ছিল 2009 সালের একটা ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে আমাদের একটা ব্রিক ফিল্ড ছিল, তো সেখানে জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত, ব্রিক ফিল্ডটা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে একটা বয়লার করা হয়। তো বয়লারটা কিছুদিন চলার পর বয়লারটা অফ হয়ে যায়। তো এখানে কিছু পরিত্যক্ত ঘর ছিল যেগুলোতে কোনো মানুষ অথবা কোনো কিছু থাকতো না। তো 2009 সালে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে ঘটনা সেটা। একটা অচেনা একটা লোক এখানে আত্মহত্যা করে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তো দেন সেটাকে আমরা ওই এলাকার কেউই চিনে না, অথবা কেউই চিনে না সেটা। সো ওনাকে পুলিশ আসে, পরে লাশটাকে বেওয়ারিশ হিসাবে নিয়ে যায় এবং পরে ওনারা দাফন করে দেয়। তো এটা ছিল আসলে মেন ঘটনাটা। তো কিছুদিন আগে আমি যখন লাস্ট ভূত এফএমে আসছিলাম, তো আসার পর আমার একটা কিউরিওসিটি জাগলো যে আমাদের এলাকাতে গ্রাম অঞ্চলে অনেক এসব ঘটনা হয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের গ্রামের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম। তো আমি কিউরিওসিটি বশত যে আমার গ্রামে কিছু পুকুর আছে, যে পুকুরগুলো যে পাহারা দেয়, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে যেটা এরকম প্যারানরমাল অথবা এরকম কোনো ঘটনা আছে কিনা। তো উনি আমাকে যেটা বললো যে হ্যাঁ আছে, আমি কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখছি। আমি বললাম যে কিরকম। সে বললো যে আমি এখানে পুকুর পাহারা দিই, তো আমি অনেকদিন ধরেই দিচ্ছি, বাট এরকম আমার সাথে কোনো সময় হয় নাই। তো আমি যেটা দেখলাম, আমি এখানে শুয়েছিলাম, যে বয়লার যে মাঠটা ছিল মাঠে উনি শুয়েছিল। তো উনি দেখলো যে রুমটাতে লোকটা ফাঁসি দিয়ে মারা গেছে, ঠিক ওই রুমটাতেই একটা কুকুরের মতোই একটা কুকুরই, জাস্ট একটা কুকুর এটার ভিতরে গিয়ে ঢুকে। প্রথম দিন ঢুকে অনেকক্ষণ কান্নাকাটি করছে। উনি ভাবছে যে কুকুর যখন কান্নাকাটি করে বা উনি চিল্লায়, এটা মানুষের মতোই লাগে। তো উনি ভাবছে যে মনে হয় যে কুকুরই মনে এরকম করছে, কান্নাকাটি করছে, যে আমার একটা ভুল ধারণা সেটা। তো উনি উপরে 2-3 দিন এটা শুনতে থাকে আর কি জিনিসটা। তো একদিন উনি সাহস করে যায়, গিয়ে দেখে আসলে দেখেছে যে কুকুরটা ঢুকছে, আসলে সেটা কুকুর। উনি দেখছে, ঢোকার সময় দেখছে যে এটা কুকুর, বাট পরে দেখে যে উনি লোকটা যেভাবে ফাঁসি দেওয়া অবস্থায় ছিল ঠিক ওইভাবে অবস্থায়, ফাঁসি দেওয়া অবস্থায় লোকটা কান্না করতেছে। তো উনি এটা দেখে উনি একটা দৌড় দিয়ে চলে আসে, বাট উনি ভয় পায়নি, কারণ উনি যেহেতু রাত্রেবেলা এসব করে, ঘোরাঘুরি করে, তো উনি একটু সাহসী মানুষই। তো উনি না ভয় পেয়েই পরের দিন আবার উনি যায়, কুকুর পাহারা দিতেই যায়।
তো যাওয়ার পর পরের দিন কোনো ঘটনা হয়নি, ঠিক এর পরের দিন আবার এরকম ঘটনা শুরু হয়েছে। মানে একটা কুকুর আকৃতি ঢুকে এটার ভিতরে অনেকক্ষণ কান্নাকাটি করে দেন উনি চলে আসে। এরপর উনি আরেকদিন উনি সাহস করে গেল, গিয়ে সেটা দেখে যে আসলে যেটা দেখলো সে যে আগের যে সেম জিনিসটা দেখছিল, যে একটা মানুষ যেভাবে ফাঁসি দেওয়া অবস্থায় থাকে ঠিক ওইভাবে ফাঁসি দেওয়া আছে, বাট ওনার শুধু মাথাটা ফাঁসি দড়ির সাথে লাগানো আছে, বডিটা নিচে পড়ে আছে, আর চোখগুলো দিয়ে শুধু লাল লাল রক্ত বের হচ্ছে। তো উনি ঘটনাটা দেখে আসলে মানে ওই দিন খুবই ভয় পেয়েছিল। ভয় পেয়ে উনি দৌড় দিয়ে মানে ওনার বাড়ির দিকে চলে যায়। আসলে এখানে বাড়ি বলতে এটা একটা খুব একটা নির্জন প্লেস, তো সেইখানে বাড়ি বলতে একটু দূরে ওনার বাড়িটা। উনি দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, বাট যে পুকুরটা ছিল পুকুরের কর্নার পর্যন্ত গেছে, তারপর উনি এখানে সেন্সলেস হয়ে গেছে। তো পরে সম্ভবত উনি যখন ওনার জ্ঞান ফিরছে তো উনি দেখছে যে উনি ওনার বাড়িতেই আছে। তারপর উনি এটাই বললো যে হ্যাঁ ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো এখন আর উনি আমাদের এখানে কাজ করে না। উনি এই ঘটনাটা দেখার পরেই উনি আমাদের এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। আসলে এই ছিল আমার ঘটনা। ওকে, তো আপনি এটা গ্রামের বাড়িতে, এবং আপনি বলছিলেন যে গ্রামে এরকম অনেক ঘটনা ঘটে এবং আপনাদের গ্রামের সবাই এই টাইপের ঘটনাগুলো জানে। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, এটা কসবা থানা, আমার গ্রামের নাম হচ্ছে কৈখোলা, এবং এখানে সবাই এই ঘটনা জানে। এই ঘটনাটা সবাই জানে আমাদের এলাকায়। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের ঘটনা, তবে তার আগে বেশ কিছু SMS আমাদের কাছে চলে এসেছে, আমরা সেই SMS পড়ব। নাইম ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি ভূত এফএম অনেক প্রশংসা করেছেন। আখতার সিলেট থেকে SMS করেছেন এবং তারা 12 জন বন্ধু মিলে ভূত এফএম শুনছেন, খুবই মজা লাগছে তাদের কাছে। এবং আমি দেখতে পাচ্ছি পলাশ আমাকে SMS করেছেন এবং পলাশ SMS করে বলছেন আপনি সবসময় ভালোর দলে কি করে থাকেন, ভালোর দলে যদি একবার যদি জয়েন করে ফেলেন তাহলে আর সেখান থেকে বেরিয়ে না গেলেই হলো আর কি। ইমন আমাকে হালিশহর চিটাগং থেকে লিখেছেন যে কালকে টেস্ট এক্সাম শেষ হলো, গত ভূত এফএম গুলো শুনতে পারিনি, এই জন্য সরি হওয়ার কিছু নেই, পড়াশোনাটা সবার আগে, বাট আপনি আবার জয়েন করেছেন, সো ওয়েলকাম ব্যাক। এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। রাব্বি সাব্বির আমাদেরকে কামরাঙ্গীর চর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে রাসেল ভাই আমরা দুই ভাই লাইট বন্ধ করে ভূত এফএম শুনছি। সাজিদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি মোরুলগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি অনেকদিন পর আবারও ভূত এফএম এ জয়েন করেছেন, সো ওয়েলকাম ব্যাক সাজিদ, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। অন্তর আমাদের SMS করেছেন দিদার মালিবাগ থেকে। শুভ আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন সাদ্দাম কলতাপাড়া থেকে, এবং এছাড়াও জিদান আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। রকি রাজশাহী থেকে SMS করেছেন। সোহেল আমাদেরকে SMS করেছেন চট্টগ্রাম থেকে। আশফি আমাদের SMS করেছেন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, সো আপনাকেও জানাচ্ছি আরো একবার যে ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ময়মনসিংহ থেকে পিয়া আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন মনির মিরপুর থেকে, সামি মালিবাগ থেকে, মনীষা ঢাকা থেকে SMS করেছেন, শাপলা আমাদের SMS করেছেন আমাদেরকে প্রকৃতি রাজশাহী থেকে, এছাড়াও আমাদেরকে মিল্টন আবারও SMS করেছেন রশিদ দাসপাড়া থেকে। নাফিসা আমাদের SMS করেছেন আরমানিটোলা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি চাঁদনি, এছাড়াও SMS করেছেন সালাউদ্দিন, SMS করেছেন ফয়সাল, SMS করেছেন ইন্তিসার সহ আরো অনেকে। সো আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনার আগে আমাদের কাছে আরো একটা ঘটনা জমে আছে, সেটা একটু পড়ে ফেলতে চাই। সেটা আমাদেরই আরো একজন লিসেনার তিনি পাঠিয়েছেন, সেই ঘটনাটি আমি পড়ছি। লিখছেন সরওয়ার আহমেদ সৌরভ, আমি মার্কেটিং এ BBA করছি। আমি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় থাকি। আমি ভূত এফএম এর খুব পুরাতন একজন লিসেনার, কারণ আমি একেবারে প্রথম পর্ব থেকে ভূত এফএম শুনছি। এটা অবশ্যই আমার সৌভাগ্য বলতে হবে। বিভিন্ন কারণে আমি আপনাদের সাথে কোনো ঘটনা শেয়ার করতে পারিনি, আজ শেয়ার করব। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার প্রকৃত ব্যাখ্যা আমরা দিতে পারি না। অনেকে আছি আমরা এই সমস্ত ঘটনাকে বিজ্ঞানের ভিত্তিতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, অনেকে আছে একেবারে বিশ্বাসই করি না, আবার অনেকে আছে সব ঘটনাকে ভূত প্রেতের কাণ্ড বলে বিশ্বাস করি। তবে আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস ভূত বলে কিছু নেই, এগুলো সবকিছুর পেছনে রয়েছে জিন জাতি কিছুটা উগ্র শ্রেণীর। এদের মধ্যে একটি অংশ আছে যারা মানুষকে ভয় দেখিয়ে ক্ষতি করে আনন্দ পায়। মানুষের মধ্যেও এমন শ্রেণীর লোক আছে, এটা আমার একার মত নয়, আমি অনেক আলেমকে ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তারা এমনটি বলেছেন। বদ জিনটা যেমন মানুষের ক্ষতি করে, তেমনি ভালো জিনটা মানুষের উপকারও করে। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নিজের নয়, আমার এলাকার এক ছোট ভাইয়ের। 2010 সালে SSC পরীক্ষার পর আমার ওই ছোট ভাই ও কিছু বন্ধু বান্ধব সবাই মিলে ঝিনাইদহের একটি জায়গায় যাই। প্রতি মসজিদে তারা 3 দিন করে থাকে। আচ্ছা, এটা ছিল চিল্লার কারণে যান, এবং প্রতি মসজিদে 3 দিন করেছিলেন। এভাবে কয়েকটি মসজিদ পার হয়। 5ম মসজিদে এসে ঘটনা ঘটে। প্রথম মসজিদের একটু বর্ণনা দিই। মসজিদটি ছিল দোতলা একটি মসজিদ এবং চারপাশে প্রচুর গাছপালা।
আশেপাশে বাড়িঘর তেমন ছিল না, তাই দূর থেকে দেখে মনে হতো যেন জঙ্গলের মাঝখানে একটি মসজিদ। ইমাম সাহেব পাশের গ্রামে থাকতেন এবং শুধু নামাজের সময় আসতেন। খুব বেশি মুসল্লি মসজিদে দেখা যেত না। প্রথমে তারা যেদিন সেই মসজিদে ওঠে সেদিন দুপুরবেলার ঘটনা। সবাই তখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। আমাদের একজন সাথী ভাই মোবাইলে কথা বলার জন্য বাইরে বের হয়। দরজার কাছে আসতেই সে দেখতে পায় দরজার পাশে একটি বাজারের ব্যাগ পড়ে আছে। ও তখন আমির সাহেবকে ডেকে নিয়ে আসে এবং ব্যাগটি দেখায়। আমির সাহেব ব্যাগটির ভেতরে 2টি রুই মাছ ও কিছু তরকারি দেখতে পান। তিনি বাজারগুলো বের করতে বলেন। হয়তো গ্রামের কোনো লোক বাজারগুলো দিয়ে গেছে। তিনি বললেন, মাছগুলো রাতে রান্না করো আর তরি তরকারিগুলো রেখে দাও। সন্ধ্যেবেলা এলাকার কয়েকজন বৃদ্ধ নামাজ পড়তে আসলে তাদের জিজ্ঞাসা করা হলো, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা আমাদের বাজার করে দিয়ে গেছেন? তারা সব জানতার মতো ভাব করে বলল, কই, আমাদের মধ্যে কেউ তো কোনো বাজার দিয়ে যায়নি। উল্লেখ্য, ওই মসজিদে কেবল তারা কজনই নামাজ পড়তে আসেন। এরপর তৃতীয় দিনের ঘটনা। রুহুল রাতের বেলা ঘুম থেকে উঠে যায় বাথরুম করার জন্য। বলতে ভুলে গেছি, আমার ওই ছোট ভাইয়ের নাম রুহুল। নিয়ম ছিল বাইরে একা যাওয়া যাবে না, তাই রুহুল তার বন্ধু সজীবকে ঘুম থেকে তোলে। বাথরুমটি ছিল মসজিদ থেকে একটু দূরে। কয়েক কদম যাওয়ার পর তারা দেখতে পায় প্রায় 7-8 ফুট লম্বা একটি লোক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটি ছিল খুবই ফর্সা, বয়স 60 থেকে 70-এর মতো হবে। তারা লোকটিকে সালাম দেয় এবং লোকটি জবাবে ওয়ালাইকুম আসসালাম বলে। লোকটির গা থেকে আশ্চর্য রকমের সুঘ্রাণ আসছিল। তারা বুঝতে পারে ব্যাপারটি কোনো গোলমাল আছে। ততক্ষণে লোকটি মসজিদের ভেতরে ঢুকে যাচ্ছে। তারা লোকটি কি করে তা দেখার জন্য লোকটির পেছন পেছন মসজিদের ভেতরে ঢুকে। আশ্চর্যের বিষয় হলো তারা ভেতরে ঢুকে কোনো লোককে দেখতে পারে না। তারা খুবই ভয় পায় এবং কাউকে কিছু না বলে ওই রাতের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন দুপুরবেলা প্রথম দিনের মতো একই ঘটনা ঘটে। মসজিদের দরজার পাশে আরেকটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এরপর তাতে বাজারের বদলে রয়েছে অনেকগুলি কলা। রাতে আবার এলাকার বৃদ্ধ মুসল্লিদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, কই, আমরা তো দেইনি। মনে হয় এটা অন্য কেউ একজন এসে, কোনো একটা আল্লাহর বান্দা এসে হয়তো আপনাদের দিয়ে গেছে আপনাদের খেদমতের জন্য। আমির সাহেব ছিলেন জ্ঞানী মানুষ এবং তাদের কথা শুনে এবার তিনিও কিছুটা বুঝতে পারলেন। সবাই ভয় পাবে বলে তিনি কাউকে কিছু বললেন না। ইমাম সাহেবকে একলা ডেকে এ ব্যাপারে আলাপ করলে ইমাম সাহেব বলেন, চিন্তা করবেন না, আপনাদের কোনো ক্ষতি হবে না। তৃতীয় দিন দুপুরে আর কিছু ঘটল না। পরের দিন সকালে অন্য মসজিদে চলে যেতে হবে বলে আমির সাহেব রাতে সবাইকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলেন। আনুমানিক রাত 2টার দিকে রুহুলের বন্ধু সজীব হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মেরে তাকাতেই বাইরে জ্যোৎস্নার আবছা আলোতে সে দেখতে পায় একটা সাদা ছায়ার মতো জিনিস রুহুলের মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছে। সজীব ছিল খুব সাহসী। সে চুপ করে সমস্ত ঘটনা দেখতে থাকে। সবাই এক সিরিয়ালে শুয়েছিল আর সজীব ছিল রুহুলের 5-6 জনের পরে। একটু পর জিনিসটি অন্য আরেকটি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এভাবে একজন একজন করে সবার মাথায় হাত বুলিয়ে দিতে জিনিসটি সজীবের কাছাকাছি আসতে থাকে। সজীবের মাথার কাছে জিনিসটি যখন চলে আসে তখন সজীব আর সাহস ধরে রাখতে পারেনি। সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করার সাথে সাথে সেই জিনিসটি আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। সবাই জেগে উঠলে সজীব তাদের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। রাতটা সবাই ভয়ে ভয়ে কাটায় এবং সকাল হতেই তারা ওই মসজিদ ছেড়ে চলে যায়। রাসেল ভাই, এই ছিল ভাই আমার বিশ্বাস যে ওটি ছিল একজন ভালো জিন এবং সব জিন যে মানুষের ক্ষতি করে বেড়ায় না, এটা তারই প্রমাণ। তাই প্রত্যেকে জিনে ভয় না পেয়ে বরং বিশ্বাস করা উচিত, এটি তিনি মতামত দিয়েছেন। এই ছিল ঘটনা। যাই হোক, ঘটনার মাঝখানে ঘটনা পড়তে পড়তে আরো কিছু SMS চলে এসেছে। সেই SMS গুলো পড়বো, তবে তার আগে আমরা যাবো আমাদের সেকেন্ড গেস্টের কাছে এবং তারও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসবো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, দিস ইজ আরিয়ান ফ্রম মিরপুর, ঢাকা। আসলে কোন ঘটনাটা আগে বলবো? আপনি যেভাবে বলেছিলেন সেভাবে বলবেন। প্রথমটাই বলবো, পার্সোনালটা, রাইট? তো আমি ঢাকার মিরপুরে থাকি। তো আমরা অ্যারাউন্ড 2003 or 2004 ওই সময় আমরা একটা বাসা ভাড়া নিতে যাই। তো যারা মিরপুরকে চিনে তারা জানে যে মিরপুরে আসলে বাসা ভাড়া পাওয়া সো টাফ। তো আমরা ওই বাসাটা পাইছিলাম খালি অবস্থায়, অর্থাৎ ওখানে কোনো ভাড়াটিয়া ছিল না। তো আমরা বাসাটা যখন ভাড়া নিই তখন আশেপাশের যারা পাড়া প্রতিবেশী ছিল তারা এক্সকিউজ দেখাইছে যে বাড়িটা ভালো না, হ্যান তেন। তো আমরা খুব একটা কেয়ার করি নাই, তো বাড়িটাতে উঠি। তো তারপর 2-1 দিন মোটামুটি কেটে যায়। তারপরে আস্তে আস্তে কিছু
হিন্টস পাওয়া যায়, যেমন রাত্রেবেলায় উদ্ভট কিছু শব্দ হতে থাকে। তো আমি রাত জেগে পড়াশোনা করি, তো একদিন রাত্রে পড়াশোনার ফাঁকে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি, যখন গেটটা খোলার সময় মনে হলো যে কেউ ভেজা জুতো পায়ে দিয়ে আমার রুমের সামনে যেয়ে হেঁটে চলে গেল। তো আমি পেছন পেছন বের হলাম, কারণ আমার ধারণা ছিল যে কোনো চোর হতে পারে। তাই পেছন পেছন বের হয়ে কাঁঠাল গাছ পর্যন্ত, একটা কাঁঠাল গাছ ছিল ঘরের ভিতরে, কাঁঠাল গাছটা পর্যন্ত তাকে ফলো করলাম, কিন্তু আমি যে দেখলাম যে সেখানে কিছু নাই। তো যাক, আমি ঘরে এসে শুয়ে পড়লাম। তো এরপরে আমার ছোট ভাই, ঘটনার কয়েকদিন পরে, সে একদিন হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে কি মানে সে দেখে যে তার মানে বুকের উপর কেউ একজন এরকম কালো একটা জিনিস, যা শুধু চোখগুলো বোঝাচ্ছে এবং সে চোখগুলো টকটকে লাল এবং জিনিসটা অনেকটা ট্রান্সপারেন্ট। তো সে বসে আছে এবং সে তাকে হুমকি দিচ্ছে যে চলে যা, না হলে তোদের অনেক ক্ষতি হবে। তো সে সবার সাথে জিনিসটা শেয়ার করে, তারপরেও সবাই খুব একটা কেয়ার করে নাই। তো এরপর একটা বড় ঘটনা ঘটে, সেটা হলো যে আমার এক ছোট ভাই, যে খুব ছোট, অ্যারাউন্ড তখন তার বয়স 3 কি 4 মাস, তো সে একদম একদিন রাত্রে ঘুমানোর পরে সকালে উঠে আম্মু চিল্লাচিল্লি, আমরা সবাই ঘরে যাই, যা দেখি যে তার পুরো শরীরের মধ্যে নখের আঁচড়ের দাগ, এবং সেটা খুবই মারাত্মক অবস্থা ছিল। এবং সবাই তখন একটা ধারণা করে নিল যে এটা মানে অশরীরী কিছু দ্বারাই করা সম্ভব। তো আমি আসলে ওই সময় একটু মানে ইয়ে হয়ে যাই, রাগারাগি করি এবং গালাগালিও করে ধরতে গেলে ওই জিনিসটাকে, যে হ্যান ত্যান ছোট বাচ্চার উপরে এখানে এরকম করতেছে। তো যাই হোক, তো সেই রাত্রে যখন আমি ঘুমাই, হঠাৎ করে আমার খুব অস্বস্তি ফিল হয় এবং আমি চোখ খুলে দেখি যে সেই জিনিসটা, ওই যেরকম আমার ছোট ভাইটা বর্ণনা দিছিল, সেম একটা জিনিস আমার বুকের উপরে বসা, এবং সে আমার গলা চাপার চেষ্টা করতেছে এবং আমার গলা প্রচন্ড যে চাপতেছে, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। তো আমি এই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করি। তো আয়াতুল কুরসি পড়া শেষ হলে জিনিসটা আমাকে ছেড়ে দেয়, কিন্তু আমার গলার মধ্যে একটা স্পট বসে যায়, যেটা আমি পরের দিন সকালে সবাইকে দেখাইছি এবং সবাই দেখছে যে হ্যাঁ, মোটা মোটা বেশ মানে অতি মানবীয় কিছু দাগ আমার গলার মধ্যে পাওয়া গেছে। এবং এইখানেই শেষ না, এরপর আমার ফুপু এবং আমার ছোট চাচুর সাথে ওই ঘটনাগুলো পরে রিপিট হয়েছে। এই সেম ঘটনা দেখা গেছে যে গলার মধ্যে পাড়া দিচ্ছে অথবা গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। তো সবচেয়ে যে স্যাড জিনিসটা হয়েছে সেটা হলো আমার দাদির সাথে হয়েছে। তো একদিন দুপুরবেলা দাদি ওয়াশরুমে গেছে। তো অনেকক্ষণ হওয়ার পর আমার বড় বোন আমাকে বলতেছে, কি রে দাদি গেল এতক্ষণ পরে, এখন ফিরে আসতেছে না কেন? তাই বললাম হয়তো সময় লাগতেছে, আসবে। তো এমন সময় ফুপু গোসল করতে যাওয়ার সময় তো শুনলো যে দাদি এখানে আছে, মর্নিং করতেছে। তো ফুপু আমাদেরকে ডাক দিল যে দেখে যা আমার জানি কি হয়েছে। তো আমরা সবাই দৌড়ে গেলাম, দৌড়ে যা অনেক ডাকাডাকি করলাম, সে কোনো সারা শব্দ করতেছে না। তো ওয়াশরুমের উপরে একটা ছোট গ্যাপ ছিল, আমি ওই গ্যাপটা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর আমি মানে দেখলাম যে দাদি উপর হয়ে পড়ে রয়েছে এবং তার মাথা ফাইটা গেছে, টোটালি সে আনকনসিয়াস, কিন্তু একটা মানে ব্যথার একটা শব্দ সে করতেছে। তো গেটের ভাঙা তাকে বাইর করা হইলো, কিছুক্ষণ মাথায় পানি টানি দেওয়ার পর ডাক্তার দেখানোর পর তার সেন্স আসলো। তখন যখন তাকে জিজ্ঞেস করা হইলো, সে বললো যে কেউ তাকে প্রচন্ড জোরে পিছন দিক থেকে ধাক্কা দিছে এবং সেটার ব্রেক সামলাইতে না পেরে সেভাবে পড়ে গেছিল। এবং এই ঘটনার পর থেকে দাদি প্রায় প্রতিদিনই দেখা যেত 2 বা 3 বার ওই জিনিসটাকে দেখতো এবং চিলাচিলি করতো, কখনো রাত্রে কখনো দিনের বেলায়, যে ওই যে আসতেছে আবার আমাকে মেরে ফেলতে বলতেছে, আমাকে আবার মারতে আসতেছে, এরকম কথা বলতো। তো ওই যে আঘাতটা, ওই আঘাতটাতেই দাদি স্ট্রোক করে এবং দাদি এরপরে 15-20 দিন পরে দাদি মারা যায়। তো যেদিন দাদি মারা যায় দিনের বেলা। তো সেদিন রাত্রেবেলা আমি একবার ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠছি, তখন আমি খেয়াল করলাম যে ওই ঠিক কাঁঠাল গাছটার গোড়ায় মানে কিছু একটা বৈশা হয়েছে। এবং আমি যখন একটু ক্লোজলি খেয়াল করলাম, তখন দেখলাম যে সেই জিনিসটা বসে এবং সে বিকট শব্দে হাসতেছে। তো আমি মানে একটু সামনে যাবো পিছনে যাবো এরকম যখন দ্বিধান্বিত, তখন দেখলাম যে আব্বু বাইরে আসছে। তা আব্বু আয়সা বলে, কি তুই কি করিস? তখন আমি তাকে বললাম, তখন আব্বু বলে, হ্যাঁ আমিও শুনছি। কিন্তু যখন আব্বু আসলো তখন আর ওই জিনিসটাকে আর দেখা গেল না। তো যাকে এরপর কয়েকদিন মোটামুটি শান্তিতে কেটে গেছে। তারপরে একদিন আমি কাঁঠাল গাছটাতে উঠতে গেছি, এমন সময় আমার মনে হয় যে কেউ প্রচন্ড জোরে আমার পাটা ধরে নিচে থেকে টান দিছে এবং আমি পড়ে যাই। লাকিলি খুব একটা হার্ট হই নেই। তো ফাইনালি আমরা চিন্তা করলাম যেভাবে তো আর হয় না, তো আমরা আমাদের এলাকার মসজিদের যে খতিব সাহেব হুজুর, ওনার কাছে বিষয়টা বলার পর উনি একদিন বাসায় আসলেন। আয়সা উনি বললেন যে ঘর বন্ধ করে দিতে হবে, এখানে ঘরের খারাপ জিনিসের একটা প্রভাব আছে। তো সবচেয়ে একটা অদ্ভুত একটা জিনিস যে আমাদের যে ঘরে যে বাড়িওয়ালা ছিল, তারা এই জিনিসটা খুব আপত্তি করলো যে না, এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তো ফাইনালি আমরা করতে পারলাম না। তো এই ঘটনার পরে দেখা গেল যে ওই জিনিসটা তখন আরো ঘন ঘন আমাদের বিরক্ত করা শুরু করলো, মানে ফিজিক্যালি বা স্বপ্নের মধ্যে আইসা বা সরাসরি দেখানো হ্যান ত্যান। তো ফাইনালি আমরা সহ্য না করতে পারি ওই ঘরটা ছেড়ে চলে আসছি এবং এখনো পর্যন্ত স্টিল নাও ওই বাসায় আপনার কোনো মানে এই ভাড়াটিয়া বেশি দিন টিকতে পারে না। 1 মাস 1.5 মাস 10 দিনও হয়েছে, এরকমও হয় যে দেখা যায় যে চলে আসে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে একটা ছোট্ট ব্রেক নিব এখন, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি এবং তারপরে ফিরে আসছি। তো কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও
রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 12:57 আছে আপনাদের SMS। রায়হান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম না শুনলে তার ফ্রাইডেতে ঘুম আসে না। সুস্মিতা বণিক আমাকে SMS করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন, তার খুব ভয় করছে। এটা একটা ব্যাপার যে আসলে কোন প্রত্যেক দিনই এরকম হয় যে প্রত্যেক দিনই তো ডিফারেন্ট সব ঘটনা থাকে। কোনোদিন দেখা যায় যে কোনো ঘটনাগুলোতে কেউ ভয় পাচ্ছেন, কোনোদিন কিছু ঘটনায় কেউ ভয় পাচ্ছে না, কোনোদিন হয়তো কারো খুব ভালো লাগছে, কারো হয়তো আবার সেদিন তেমন ভালো লাগছে না। এটা হয় এবং এক একজনের পছন্দ এক এক রকম। যাই হোক, সেটা অবশ্যই এখন ডিসকাস করার সময় না, আমরা বরং ঘটনায় চলে যাই আবারও। পান্না আমাদের SMS করেছেন যে সবাই ভূত এফএম শুনছে, ভালো লাগছে এবং আপনাকে ধন্যবাদ, মাসুম ভাইকে ধন্যবাদ। জহিরুল আমাদের SMS করেছেন বগুড়া থেকে যে আজকের ভূত এফএম তার কাছে খুব ভালো লাগছে। প্রিমন আমাদের SMS করেছেন ডেমরা থেকে যে আজ ভূত এফএম বেশি জোস হচ্ছে। এই যে একটু আগে বলছিলাম, অনেকের কাছে কিন্তু আজকে এরকম আছে যে ভয় লাগছে না অনেকের কাছে হয়তো। সারজিনা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। তুষার কান্তি আমাদের গাজীপুর বোট বাজার থেকে SMS করছেন, তিনি একা ঘরে জানালা বন্ধ করে ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাদেরকে SMS করছেন শাকিল, ফাহিম, পিয়াল, ইমন, শুভ, আরিফ, নাইম, ছবি, সবাই মিলে তারা ভূত এফএম শুনছেন। আর এছাড়াও সামি তার ভয় করছে, তিনি জানিয়েছেন। রাসেল ভাই, আমি আমার নাম লেখেননি আপনি। আরাফাত যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন। সুমন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রাইজা, এবং তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। রোজাইন আমাদের SMS করেছেন মিরপুর থেকে। বাবলু SMS করেছেন, SMS করেছেন মনি চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন অর্ণব সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে। আপনার ঘটনাটা বলবেন প্লিজ। শাকিব একিন। আমি এখন যে ঘটনাটা বলবো এটা আজ থেকে প্রায় 10-15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা কারণে একটা লোক মারা যায়। তো মারা যাওয়ার পর ওনার লাশটাকে প্রথমে দাফন করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কোনো একটা কারণে লাশটাকে আবার তোলার প্রয়োজন মনে হয়। তো সেই ক্ষেত্রে ওনারা লাশটাকে তোলার পর লাশটাকে পোস্টমর্টম করে লাশটাকে আবার কবর দিয়ে ফেলে। তো আমি ঘটনাটা যার কাছ থেকে শুনছি উনি একজন রিক্সা চালক। তো সে আমাদের এখানে রাত্রেবেলা রিক্সা চালায়। নর্মালি সে দিনের বেলা ডাক পিয়নের কাজ করে এবং রাত্রেবেলা সে রিক্সা চালায়, কারণ রাত্রেবেলা রিক্সা চালায় অনেক ভাড়া পাওয়া যায়। তো এবার ঈদে যখন আমি বাড়িতে যাই, যাওয়ার পর আমাদের বাড়িটা স্টেশনের পাশেই ঠিক। তো আমি যখন বাড়িতে যাই ঈদে, তো কারেন্ট চলে যাওয়ার পর আমি স্টেশনে যাই, গিয়ে আমি মুরব্বী লোকটাকে দেখি। তো আমি অনেকটা কৌতূহলবশত আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে? উনি বলছে যে আমি তো রাত্রেবেলা রিক্সা চালাই, আমি এরকম অনেক ছোটখাটো অনেক ঘটনা দেখি, কিন্তু একটা ঘটনা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি বললাম যে কোন ঘটনা এটা? উনি বললো যে এরকম লোক একটা মারা গেছিল এখানে। তো আমি একদিন রাত্রেবেলা এখানে, সেটাও ঈদের সিজনে ছিল, তো অনেক রাত্রেবেলা সে রিক্সা নিয়ে আসে যাত্রীর জন্য। তো আনফরচুনেটলি সে এখানে কোনো যাত্রী পায় নাই। তো রাত্রেবেলা প্রায় 2টা-2:30টার দিকে উনি বাসার দিকে ব্যাক করে। তো ওনার বাসাটা যেখানে, মানে রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে, তো এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই। তো উনি যখন রাস্তার ভিতরে ঢুকে, তো ঢুকার পর যেখানে ঘটনাটা ঘটছে 4-5 মিনিট আগে উনি প্রচন্ড রকমের বাতাস, মানে যেখানে খুব প্রচন্ড পরিমাণে বাতাস, যে দেখতেছে যে উনি ওনার রিক্সাটা সহ ফালাই দিতেছে। তো উনি ভাবতেছে যে বাতাস আসতেই পারে, কারণ দক্ষিণ সাইড পুরোটাই খালি, মানে দক্ষিণ সাইড ইন্ডিয়ার বর্ডার, পাহাড় আছে অনেক কিছু। তো উনি নর্মালি জিনিসটাকে কোনো কেয়ার করেনি। তো উনি একটু পরেই 1-2 মিনিট যাওয়ার পর যখন রিক্সা চালাচ্ছে, তো 1-2 মিনিট যাওয়ার পর উনি দেখতেছে যে একটা সাদা পাঞ্জাবি পরা লোক রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে। তো এটার পাশে ছিল একটা কি বলবো যে আপনার ব্রেড বেকারি। তো বেকারিটা উনি ভাবছে যে বেকারির কোনো লোক মনে হয় যে এখানে দাঁড়ায় রয়েছে। তো উনি যখন রিক্সা চালাচ্ছে দেখতেছে যে লোকটা আগে যে ডিস্টেন্সে দেখছিল ঠিক সেম ডিস্টেন্সেই লোকটাকে আবার দেখা যাচ্ছে। তো উনি মোটামুটি কিছু একটা গ্যাস করতে পারছে। তো উনি আল্লাহর নামটা নিয়ে উনি রিক্সা চালাচ্ছে, কারণ উনি এরকম দেখতে অভ্যস্ত আছে। উনি ভাবছে যে ঘটনাটা ছোটখাটো ঘটনা, কোনো ভয় পাইলেই তো ভয়। তো উনি যখন সামনে যায়, মানে রাস্তাটা এমন একটা পজিশন আছে যেন আপনার একটা পুকুরের পশ্চিম সাইডের যে পাটটা থাকে, এই পাটটাতে আপনার রাস্তার এই পাটটার উপর দিয়ে গেছে। তো ঠিক পাড়ের পাশেই হচ্ছে কবরস্থানটা, একদম রাস্তার সাথে লাগানো। উনি দেখতেছে যে একটা লাশ ঠিক রাস্তার মাঝ বরাবর করে শোয়ানো। তো উনি জিনিসটা দেখে উনি কোনো ভয় পায়নি, কারণ এরকম উনি আগে অনেক দেখছে। তো উনি যখন রিক্সার প্যাডেলটা ঘোরাচ্ছে দেখতেছে যে রাস্তা ঠিক সামনের দিকে এগোচ্ছে। এক পর্যায়ে উনি রিক্সা ঘোরাচ্ছে, বাট লাশটাও সামনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে সামনের দিকে যাচ্ছে মিন্স হচ্ছে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, দূরে সরে যাচ্ছে লাশটা, মানে উনি কোনোভাবেই এটাকে ক্রস করতে পারছে না।
তো উনি এক পর্যায়ে লাশটা হঠাৎ করে দাঁড়ায় যায়। তো দাঁড়ায় যাওয়ার পর উনি জিনিসটা দেখে মানে খুবই ভয় পাইছে, কারণ এরকম ভয় আর কোনো সময় উনি পায় নাই, কারণ উনি ছোটখাটো অনেক জিনিসে দেখছে। আর এই জিনিসটা দেখে উনি ভয় পেয়ে উনি কি করছে, রিস্কাটা ফালাই দিয়ে উনি ঠিক যে ধান ক্ষেত ছিল ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়ে আমাদের এখানে যে একটা গ্যাস ফিল আছে শালদা গ্যাস ক্ষেত্র, সেই ওইখানে গিয়ে ওঠে। তো ওঠার পর উনি রিস্কাটা ফালাই চলে গেছে। তো সকালবেলায় যখন আমাদের এখানে যারা সকালবেলা চলাচল করে যাতায়াত করে, তো ওনারা আসেও লাশটাকে ঠিক সেম পজিশনে দেখছে। তো ঠিক 3-4 দিন ধরে লাশটা এই পজিশনে ছিল। এই পজিশন ছিল বলতে যে লাশটাকে দিনের বেলা কবর দেওয়া হয়, রাত্রেবেলা আবার ঠিকই রাস্তার উপর তুলে ফেলে, রাস্তার উপরে পাওয়া যায় আর কি লাশটাকে। তো সেই ক্ষেত্রে লাশটাকে পরে আমাদের এলাকায় যারা হুজুর টুজুর ছিল তারা সবাই মিলে ডিসিশন নিল যে লাশটাকে আবার পুনরায় জানাজা দেওয়া হবে, গোসল টোসল করে জানাজা দিয়ে পুনরায় আবার দাফন করা হয়েছিল আর কি করে। তো এরপর থেকে আর এই ধরনের কোনো প্রবলেম মানে উনিও শুনে নাই, আমাকে আর বলেন যে এরকম কোনো প্রবলেম হয়েছে কি হয়। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি তো এটা সিলেটের ঘটনা বললেন, সরি কসবার ঘটনা বলছেন, আপনি কসবার ঘটনা বলছেন এবং আপনি বারবার করে বলছিলেন যে এই ঘটনাটা আপনার এলাকার সবাই জানে এবং বহুল প্রচলিত। আপনি বারবার করে বলছিলেন যে এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে এই ঘটনা মানুষের মুখে মুখে করে। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী গেস্টের কাছে। তার আগে আমি একটু SMS পড়তে চাই এবং আমাদের SMS করেছেন সজীব, তিনি বলছেন আমি আর আমার বাবা ভূত FM শুনছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অরণ্যা চট্টগ্রাম থেকে লিখেছেন যে কাহিনীগুলো জোশ। তালিম আমাদের SMS করেছেন, তালিম শুভ রাজু, আমরা অনেক মজা করছি। সোহেল বনশ্রী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন দ্য হোল উইক I eagerly wait for Friday night because this is Bhoot FM night. ওকে, আমিও ওয়েট করি আসলে যে আপনাদের কাছে ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আমিও মাসুম সারা উইক ধরে আমাদের প্রস্তুতি পর্ব যায়। মাহবুব আমাদের SMS করেছেন এবং বলছেন যে ভূত FM শুনছি, ভয় ভয় লাগছে। সাদমান আমাদের SMS করেছেন খিলক্ষেত থেকে এবং তিনি বলছেন যে একা ঘরে ভয় পাচ্ছেন, বাট লাইট জ্বালিয়ে বসে আছেন আর ভূত FM শুনছেন। নরসিংদী থেকে আমাদেরকে SMS করেছেন ইস্কান্দার, শাকিল, সৈয়দ, মনসুর, তারপরে এছাড়া হচ্ছে নাজমুল, পারভেজ, মানে পারভেজ হবে এটা কি মনে হয়, ইকবাল, বিল্লাল সহ আরো অনেকে। এছাড়াও আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু বলবেন আরো একবার। হ্যালো ফোকস, দিস ইজ আরিয়ান ওয়ান্স মোর টাইম। আপনার ঘটনায় চলে যান। তো এই ঘটনা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা, থ্যাঙ্কস টু শিবির। তো ঘটনাটা টাঙ্গাইলের। তো টাঙ্গাইলে এবং প্রায় আজ থেকে অলমোস্ট 30 to 35 ইয়ার্স অ্যাগো। তো টাঙ্গাইলে আমরা সবাই জানি যে টাঙ্গাইল অঞ্চলটা একটু মানে কম বসতিপূর্ণ এলাকা, ওখানে মানে বাসে বাড়ি অনেক দূর দূর হয়, আগে আরো বেশি দূর দূর ছিল। তো ওইখানে এরকম একটা অঞ্চলে, আমি ঠিক গ্রামটার নাম মনে করতে পারতেছি না, তো একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিটা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা ছোট একটা বাচ্চা ছিল। তো সেই লোকটা সে বাজারে, তাদের ওখানে যে বাজার বসতো, সে বাজারে দোকানদারি করতো। তো ইউজুয়ালি দোকানদারি করতে গেছে, একদিন সন্ধ্যার পরে এশার ওয়াক্তে প্রায় সে ফিরে আসছে এবং সে তখন খুব অসুস্থ বোধ করতেছিল। তো সে ওই শুয়ে পড়লো এবং সেই অসুস্থতাতেই সেদিন অলমোস্ট মিডনাইটে সে মারা গেল। তো তখন তার ওয়াইফ খুব মানে টেনশনে পড়ে গেল যে এখন কি করবে, আশেপাশে কোনো বাড়িও নাই, নিয়ারেস্ট বাড়িও কমপক্ষে 10 মিনিট দূরে। তো মানে এখন সে টেনশন করতে যে কিভাবে কি করবে, কাকে কিভাবে কি খবর দিবে, এত রাত হয়ে গেছে, কাউকে তো পাওয়া যাবে না। তো এই সময় হঠাৎ করে গেটে কে জানি নক করলো। তো এটা শুনে ওই মহিলাটা খুব ভয় পাইলো। তো আবার সে মনে সাহস সঞ্চার করলো এইভাবে যে অনেক সময় দেখা যায় যে ওই অনেকে রাত মানে মধ্যরাত্রেই বাজারের দিকে রওনা দেয়, বিভিন্ন কাজে থাকে, তারা অনেক সময় ডাকাডাকি করে। তো সে উঠে গেট খুলে দিয়ে দেখলো যে তার হাজবেন্ডের মানে ছোটবেলার ফ্রেন্ড সে গেটে দাঁড়াইছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যে এই ফ্রেন্ডটা 2 থেকে 3 বছর আগে সে সৌদি আরব গেছিল এবং এই মুহূর্তে তার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। তো সে অনেকটা অবাক হয়ে বলে কি ব্যাপার ভাই আপনি এখানে? তখন বলে হ্যাঁ আমি তো ফিরে আসছি, আজকে আসলাম, তাই সেই চিন্তা করলাম ওর সাথে একটু দেখা করে যাই, তো এইভাবে আসছি। তো মহিলা তাকে ভিতরে নিয়ে আসলো এবং সব ঘটনা খুলে বললো। ঘটনা শোনার পরে সে লোকটা একটু আফসোস করলো যে হারে বেচারা মারা গেছে হ্যানতেন। তো তখন বললো যাক ভাবি যা হওয়ার হয়েছে, এখন আমার তো ক্ষুধা লাগছে, আমি খুব টায়ার্ড, আমাকে কিছু পারলে খাইতে দেন। তো রাতের খাবার রান্না করা ছিল, কেউ খায় নাই, সে খাবারগুলো তাকে দিল। অদ্ভুত জিনিস হলো যে লোকটা সবটুকু খাবারই খাওয়া ফেললো এবং খাওয়া ফেরার পরে সে বলতো যে ভাবি আমার তো এখনো ক্ষুধা রয়েছে, তো আপনি যদি একটু পাক করে দিতে পারতেন আমাকে, তাহলে আমার ভালো হইতো। তো বলে জিনিসটা খুব অদ্ভুত লাগলো। তারপরে যেহেতু গেস্ট, তারপরে তার হাজবেন্ডের ফ্রেন্ড, সেজন্য সে কিছু বললো না, সে রান্নাঘরে গেল এবং রান্নাঘরে যে তখন তার মাথার মধ্যে জিনিসটা কাজ করতে থাকলো যে একে হঠাৎ করে এভাবে আসছে কোথা থেকে, তারপরে এভাবে অস্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, মোস্ট সারপ্রাইজিং যে জিনিসটা, যে তারা বাল্যকালের বন্ধু, কিন্তু এই মানে মৃত্যুর খবরটা শুনে তার যে মানে রিয়াকশনটা হইলো সেটা খুব সিম্পল একটা রিয়াকশন ছিল, মানে যেরকম হওয়ার কথা ছিল তার ধারে কাছেও না। এরকম 7-5 যখন চিন্তা করতেছে তখন কিছু একটা মানে আনইভেন কিছু নয়েজ তার কানে আসলো। তো সে মানে জিনিসটা একটু খেয়াল করলো যে তার ঘর থেকে আসতেছে
এবং সে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরের কাছে যা উকি মেরা দেখে যে সেই মানে তার সে হাজবেন্ডের বন্ধুটা এখন মানে ফ্রম এ হিউম্যান বিইং সে একটা অদ্ভুত একটা ক্রিয়েচারের রূপ ধারণ করছে এন্ড ইট ওয়াজ ইটিং দ্য ম্যানস বডি এবং সে ভিতর থেকে কলিজাগুলা এবং রক্তগুলা বাইর করে খাচ্ছে। তো এটা দেখা মহিলা মানে প্রচন্ড ভয় পাইলো, কিন্তু কোন রকম নিজেকে সামলায় সে আবার কিচেনের দিকে দৌড় দিল। কিচেনের দিকে দৌড় দিয়ে চিন্তা করলো এখন কি করব। তো সে তার মনে পড়লো যে আগুন, সে শুনছে যে আগুনের কাছে এগুলো আসে না, তো সে চুলা থেকে কিছু আগুন বের করে তার চারপাশে স্প্রেড করে দিল এবং সেখানে বসে সে দোয়া দৌড় পড়তে থাকলো এবং দেখলো যে রাত হইতে মানে রাত শেষ হইতেও বেশি বাকি নেই। তো অনেকক্ষণ পরে সেই জিনিসটা বাইরে হইলো ঘর থেকে এবং তার কাছে আসার অ্যাটেম্প্ট করলো অনেক, কিন্তু আগুনের জন্য সম্ভবত সে কাছে আসতে পারেনি। তো এরকম অবস্থায় ফজরের আজান দিয়া দেয়। তখন ওই জিনিসটা যাইতে যাইতে বলে যে আজকের মতো বাইচা গেলি। এই কথাটা শুনে মহিলা তার সেন্স ধরে রাখতে পারে না, সে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে পাশের বাসার মানে আরেক মহিলা তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তারা সব ঘটনা শুনে এই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS এ যাবো। আমাকে আবরার জাওয়াদ লিখেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। তিনি লিখেছেন আজকের ভূত এফএম জটিল হচ্ছে এবং ভয়ের সাথে সাথে মজাও পাচ্ছেন তিনি। বাবু চট্টগ্রাম রোড থেকে আমাদের SMS করেছেন, চিটাগং রোড নারায়ণগঞ্জ থেকে, যে রাসেল ভাই একা শুনতে ভয় পাচ্ছি। তিথি আমাকে লিখেছেন যে আজকের ভূত এফএম জোস। পিন্টু আমাদের লিখেছেন পুরোনো পল্টন থেকে যে রাসেল ভাই আজকে ভূত এফএম এর ফার্স্ট ঘটনাটা শুনে আমার মনটা খারাপ লাগছে। আচ্ছা, আর এছাড়া আমাদেরকে তারেক লিখেছেন যে ভাই আমি খুব ভয় পাচ্ছি। রেজা আমাদেরকে ডুমুরিয়া খুলনা থেকে লিখেছেন ভাই এভরি ফ্রাইডে ভূত এফএম এর জন্য ওয়েট করতে থাকি, আমি আজ খুব অসুস্থ, তারপরেও তিনি শুনছেন। আচ্ছা, আমি দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সাইমুম আমাদের SMS করেছেন ডেমরা থেকে এবং তিনি বলছেন যে আই এম হিয়ারিং অ্যালোন এবং তিনি বলছেন যে অনেক এনজয় করছেন এবং আজকের যে এপিসোডটা সেটা তার কাছে অনেক বেশি ভালো লাগছে। ফাহিম আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে এবং তিনি লিখেছেন যে তার ফ্রেন্ড গালিব আর তিনি দুজন মিলে ভূত এফএম শুনছেন এবং আজকের কাহিনীগুলো তার কাছেও অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও আমাকে SMS করেছেন রাইজা এবং তিনি এছাড়াও আমাদের নীলপরি চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার হাজবেন্ড মিলে ভূত এফএম শুনছেন। কাজল আমাদেরকে কেরানীগঞ্জ থেকে SMS করেছেন জাহিদ খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রঞ্জিত সিলেট থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন শিউলি আর সেই সাথে আরাফাত সহ আরো অনেকে। যাই হোক, আমরা আবারও নতুন ঘটনা এবং নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো ছোট্ট ব্রেকের পরে। সেই সাথে জানিয়ে দিই যে একটা জিনিস শুরুতে বলা হয়নি, এখন বলি, সামনে তো ঈদ, তারও আগে শুরু হয়ে যাচ্ছে কালকে সকাল থেকেই, মানে আজকে সকাল থেকেই শারদীয় দুর্গা উৎসব। সুতরাং সমস্ত যারা আমাদের শুনছেন, যারা সমস্ত লিসনারদের আমরা জানাই ভূত এফএম এর পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের অনেক 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 শুভেচ্ছা। আর যারা আগামী এপিসোডটা মিস করবেন তাদেরকে একটা বলবো যে কিভাবে সেটা শুনতে পারবেন। তার আগে জানাই যে আগামী এপিসোড যারা মিস করবেন তাদেরকে অবশ্যই আগাম ঈদের শুভেচ্ছা দিয়ে রাখছি। আমরা কোরবানির ঈদ নিশ্চয়ই জানেন যে কোরবানির ঈদের জন্য মানুষজন একটু বেশি ঢাকা শহর ছেড়ে বাইরের দিকে যায়, অনেকে হয়তো যাবেন। আমরা চাইবো যে আপনারা যখন ফিরবেন তখন অনেক ঘটনা নিয়ে ফিরবেন, আপনাদের ঝুড়িতে অনেক ঘটনা নিয়ে ফিরবেন। আজকে খুব ভালো লাগছে যে অনেকে প্রশংসা করছেন আজকের ঘটনাগুলোর, তো এগুলোর জন্য ক্রেডিট পুরোপুরি আপনাদের, কারণ আপনারা ঘটনা পাঠান বলে আমরা সেগুলো উপস্থাপন করতে পারি, আদারওয়াইজ এই ঘটনাগুলো হয়তো কেউ জানতোই না। তো যখন ভালো হয় সেই ঘটনাটা পুরোপুরি সেই ভালো ক্রেডিট মানে ভালোর পুরোপুরি ব্যাপারটাই আপনাদের জন্য, সেই প্রশংসার পুরোপুরি প্রাপ্য আপনাদেরই। আর যখন খারাপ হয় তখন ডেফিনেটলি সেটা তো আমার উপরে এসে পড়ে, মাসুমের উপর এসে পড়ে, রেডিও ফুর্তির উপর এসে পড়ে, তাই না? আচ্ছা, যাই হোক, আমি এই জন্যই বলছি যে আপনারা বেশি বেশি ভালো ভালো করে ঘটনা পাঠাবেন, না হলে দেখা যাবে যে সবাই আমার উপরে দোষটা দিবে। সুতরাং আপনারা বেশি ভালো ভালো করে ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠাবেন কোথায়? ঘটনা পাঠাবেন হচ্ছে আমাদের ইমেল করে, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। বলে দিই, যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটা আপনি চাইলে ওখান থেকে শুনে ফেলতে পারবেন। নাও listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel, আর যেটা প্লে করছে মাসুম এখন। এবং Bhoot FM tune code is 92125 and you can activate it by sending an SMS. Just type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে যাবে টিউনটি আপনার। আমরা ছোট্ট ব্রেক নিচ্ছি কারণ আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে এবং নতুন গেস্ট নিয়ে আমরা ফিরে আসছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও
ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ঘড়িতে সময় রাত 1:19। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং নতুন দুইজন অতিথি কিছুক্ষণ আগে আমাদেরকে জয়েন করেছেন। সো আমরা এখন তাদের কাছ থেকে তাদের ঘটনাগুলো শুনবো। আমাদের প্রথম অতিথি, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি এস এম মঞ্জুর মোর্শেদ আর আমার নিকনেম শূন্য। ওকে, আমরা সরাসরি ঘটনায় তাহলে চলে যাই। আপনার ঘটনাটা শুরু করুন। জি, আমি প্রথমে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটেছে। তো মানে আমার বয়স যখন 8 মাস, তখন আমার মা আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যান আর কি। আমার নানা বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো সেখানে যাওয়ার পরে তো একটা সময় মানে সন্ধ্যার পরে আমার মা, আমার বড় মামা এবং হচ্ছেন মানে আমি আমার বড় মামার কোলে ছিলাম। এই অবস্থাতে তারা মানে এক প্রতিবেশীর বাড়িতে আর কি যাচ্ছিলেন। তো এই সময় যেটা হয় যে আমি যখন বড় মামার কোলে, বড় মামা আমাকে নিয়ে পার হচ্ছিলেন, তো এমন সময় একটি মানে পেঁচা মামার দিকে মানে উড়ে আসে এবং উড়ে এসে তারা মানে হাতে আঁচড় দেয়। আমি তার যে হাতে ছিলাম সেখানে একটা আঁচড় মানে এরকম আঁচড় দেওয়ার পরে তো সে তখন ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। তো তারপরে তারা যথারীতি ওখান থেকে যে যখন বাসায় আসে তখন আমার প্রচন্ড জ্বর এবং বমি শুরু হয়। মানে এমন একটা খারাপ অবস্থা দেখা যায় যে আমার মা হচ্ছে মানে একটা মৃত্যু সংকটে ভুগে যায়, আমি মানে আদৌ বেঁচে থাকবো কিনা এরকম একটা অবস্থা। তো ওই সময় আমার মা ওই মুহূর্তেই ওখান থেকে ঢাকায় চলে আসেন। ওই সময় ঢাকা আসাটা খুব একটু কঠিন ছিল। তো ঢাকায় আসার পরে এই ঘটনাটার কারণেই আমার মা দীর্ঘ 9 বছর আর কি মানে আমার নানা বাড়িতে যান না, এইরকম একটা ঘটনার কারণে। তারপরে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে আরেকবার গ্রীষ্মের ছুটিতে ওই নানা বাড়িতে যাওয়া হয়। তো নানা বাড়িতে যাওয়ার পরে তখন হচ্ছে আমি যাওয়ার যেদিন পৌঁছি তার ঠিক পর দিন হচ্ছে আমি আমার নানার সাথে হাটে যাই। তো হাটে যাওয়ার হাট থেকে নানার সাথে অনেক কিছু কেনাকাটা হয়। তো নানা স্পেশালি আমাকে 2টো পিং পং বল কিনে দেন। তো আমি মানে ওই 2টো বল দিয়ে খেলতে খেলতে বাড়ির দিকে এগোতে থাকি। আর আমাদের বাড়ি থেকে হাটের দূরত্ব খুব বেশি না। তো আমি একাই হেঁটে আসছিলাম বাড়ির দিকে। তো হেঁটে আসছি এবং বল দিয়ে খেলছিলাম। তো তখন একটা আসার পথে মানে একটা তাল গাছ ছিল। তাল গাছটার উচ্চতা বলতে গেলে 12-13 ফুটের বেশি হবে না, মানে ছোট আকৃতির একটা তাল গাছ। তো আমার পিং পং বলটা আমি উপর দিকে যখন মারি তখন সেই বলটা ওই উপরে তাল গাছের একটা পাতার ফাঁকে আটকে যায়। তো ব্যাপার হচ্ছে আমি তারপরে ওই বলটা আটকে যাওয়ার পরে আমি নিচ থেকে ঢিল ছুটতে থাকি ওটার দিকে। কিন্তু আমার নিশানা খুব বেশি খারাপ না, অনেকবার মানে ওই ইয়েতে বলের গায়ে গিয়ে ঢিলটা লাগে, বাট বলটা ওখান থেকে পড়ে না। তো আমি তখন একটা পর্যায়ে মনে হয় যে আমি তো এই গাছটা তো ছোটই, আর তাল গাছের যে মানে পাতার সাথে যে ডালগুলো থাকে মানে একটু করাতের মতো দেখতে অনেকটা। তো আমি ভাবলাম যে আমি এটার উপর পাড়া দিয়ে হয়তো বলটা নিজে নামাতে পারবো। তো আমি তখন গাছের ওই মানে করাতে পাড়া দিয়ে দিয়ে গাছের উপরে একটু যে ওই ডালটা ধরি, মানে যেই ডালে আমার বলটা আটকেছে, ঠিক সেই সময় আমি মানে ওই পেঁচা অবয়বেরই একটা জিনিস দেখতে পাই যে ওই গাছের পাতার ফাঁক দিয়ে আমার দিকে দিচ্ছে। এবং তখন আমি মানে সেন্সলেস হয়ে যাই সাথে সাথে। এবং আমার হাতে যেই ডালটা ধরা ছিল সেই ডালটাও ধারালো ছিল, তাল গাছের ডাল যেরকম ধারালো হয়। তো আমি ওই সময় স্লিপ করে নিচে পড়ে যাই এবং মানে তারপর আমি মানে জ্ঞান হারিয়ে যায় সাথে সাথে। তো আমার যখন মানে জ্ঞান ফিরে তখন হচ্ছে আমি মানে আমাকে ওই নিকটস্থ হাতে ছোট একটা মানে ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার হাতে মস্ত বড় একটা মানে কেটে যায়, যেখানে মানে 16টা সেলাই দিতে হয় আমাকে ওইটা মানে ওইখানে। তো আর সবচেয়ে এখানে উল্লেখযোগ্য ব্যাপার যেটা যে আমার শরীরের বিভিন্ন জায়গাতে আঁচড়ের দাগ পাওয়া যায়। আমি শার্ট পরা ছিলাম, আমার শার্টে কোনো জায়গায় কোনো প্রকার মানে ছেঁড়া ফাটা ছিল না, বাট শার্টের ভিতরের জায়গায় দেখা যাচ্ছে আমার শরীরে অনেক জায়গায় আঁচড়ের অনেক দাগ ছিল। এবং তারপর হচ্ছে ওইখান থেকে ওই মুহূর্তেই মানে আমি ঢাকায় চলে আসি খুব দ্রুত। তো এরপরে আর মানে আমার ওই নানা বাড়িতে যাওয়া হয়নি। এই মানে এটাই হচ্ছে মানে খুব একটা
মানে ভয়ের ব্যাপার আর কি আমার কাছে। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এই মাঝখানে বেশ কিছু SMS পেয়েছি, সেই SMS গুলো আমি পড়তে চাই। আমাকে এমিলি রোজ, আচ্ছা এমিলি রোজ নামে একটা মুভি আছে কিন্তু, যাই হোক এমিলি রোজ মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আপনারা মেডিকেল স্টুডেন্টদের নিয়ে আসেন না কেন। আমি আপনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও মেডিকেল স্টুডেন্টদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের ঘটনা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন, ইমেল করে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনাগুলো যদি ভালো হয় ডেফিনেটলি আমরা আপনাদেরকে ইনভাইট করব। আর এমিলি রোজ আপনাকেও বলছি যে আপনার পরিচিত কোনো মেডিকেল স্টুডেন্ট যদি থাকে যাদেরকে আপনি চান যে আমরা ইনভাইট করি, তাদেরকে বলুন যে তাদের ঘটনাগুলো যেন আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দেয়। আরো একবার বলছি, ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm, এইটা স্পেলিংটা হবে হচ্ছে bhutfm@radiofurti.fm। এছাড়া তনিমা আমাদের SMS করেছেন মাটিকাটা থেকে এবং তিনি বলছেন যে তিনি ভূত FM শুনছেন, একাই শুনতে হচ্ছে যেহেতু তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। খালেদ আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে গ্রামের বাড়িতে অনেক মানে রাত পর্যন্ত এখনো পর্যন্ত তিনি ভূত FM শুনছেন এবং তিনি বলছেন যে তার সাথে শুনছেন তার নানি, যার বয়স 90-এরও বেশি। তো আপনার নানির জন্য অনেক শুভেচ্ছা থাকলো এবং আমাদের সাথে আছেন এবং তার কাছে নিশ্চয়ই অনেক ঘটনা রয়েছে। তার কাছ থেকে ঘটনাগুলো শুনে যে আপনি আমাদেরকে পাঠান, আমরা ধন্য হয়ে যাব। আসলে আমাদেরকে সুমন SMS করেছেন, আমি আর শাওন রান্না করছি আর ভূতের শুনছি। ভাই এত রাত্রে রান্না, এই ব্যাপারটাই তো বেশ ভৌতিক। অনন্যা আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, তিনি বলছেন আমার মন অনেক খারাপ ছিল কিন্তু ভূত এফএমের কাহিনীগুলো শুনে মনটা অনেক ভালো হয়েছে। কাজের কি যেন একজন লিখেছিলেন যে ভূত এফএম না শুনলে ঘুম আসে না, সুতরাং ঘুমের টনিক হিসেবে ভূত এফএম কাজ করে। ভূত এফএম আপনার জন্য মন ভালো করার জন্য, মন ভালো করার টনিক হিসেবে কাজ করছে। তন্ত্রী আমাদের SMS করছেন এবং তিনি বলছেন যে ভাই সারাদিন পড়ার পর ভূত এফএম শুনতে খুব ভালো লাগছে। আর শাফি আমাদের SMS করেছেন, শাফিল তিনি SMS করে বলছেন রাসেল ভাই আমি মাত্র জয়েন করলাম, অনেক ভয় লাগছে। মাত্র জয়েন করে আমি তো ঘটনা এখনো শুনিনি, ঘটনা শুনে না ভয় লাগবে। মনির কাপ্তাই থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি একা শুনছি, রুমের ভেতরে অনেক ভয় লাগছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন মারুফ গাজীপুর থেকে, শাকিল মেহেদি বিপ্লব আমাদেরকে SMS করেছেন, মামুন আমাদের পুরান ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি তার ফ্রেন্ড ডায়মন্ড বাবুল তারা আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের কাছে SMS করেছেন দেখতে পাচ্ছি রুহেল আমাদের সাথে SMS করেছেন সিলেট থেকে। তিনি তার লাইফে একটা কাহিনী ছিল যেটা তিনি বলতে চান এবং তিনি বলছেন যে আমার ইমেল নাই এবং আসতেও পারবো না। আচ্ছা তাহলে আপনি যেটা কথা বলেন চিঠি লিখতে পারেন 984 আপনি পোস্ট বক্স নাম্বার রেডিও ফুর্তি ভূত এফএম লিখে। এছাড়া আমাদেরকে শাকিল SMS করেছেন আমাদেরকে আকাশ SMS করেছেন, আমাদেরকে রিদওয়ান SMS করেছেন, অভি SMS করেছেন, সিয়ান। এছাড়া আমাদেরকে নাদিম ঢাকা থেকে SMS করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, তার মাঝখানে বলে রাখি আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন এবং তারপরে ঘটনাটা বলবেন। ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। I have come from Chittagong Veterinary and Animal Sciences University. ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে পড়াশোনা করতেছি, DVM 15তম ব্যাচ। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটে আমাদের গ্রামে। আর গ্রামে আমি বলতেছি যে আমি আমাদের রাজীবপুর যে উপজেলা সদর আছে সেখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আমাদের বাসা। একদিন এই ঘটনাটা ঘটে আমার খালাতো ভাইয়ের সাথে, ওনার নাম হচ্ছে হাসান। আর ভাইয়া একদিন অনেক রাত্রে মোটরসাইকেল নিয়ে আসতেছেন রাজীবপুর থেকে। আসার পথে ওনার একজন পরিচিত লোকের সাথে দেখা হয়। উনি জিজ্ঞেস করলেন, উনি তার পরিচিত লোককে এত রাত্রে সাথে পেয়ে তার মোটরসাইকেলের পিছনে উঠায় নেন। এরপর ভাইয়া হুন্ডা চালিয়ে যখন নদীর মাঝখানে আসেন, মানে নদীর চর, বালির চর, শুষ্ক মৌসুমে সাধারণত পানি থাকে না। আর তার মানে উনি শুকনো নদীর ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং রাস্তায় একজন পরিচিত লোককে দেখতে পান এবং তাকে মোটরসাইকেল নিয়ে তারপরে যাচ্ছেন। মাঝখানে যখন মাছ বালি চড়ে যান, হঠাৎ করে দেখতে পান যে তাদের সামনে 20 থেকে 25 জন লোক আসতেছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা। আর তারা একটা খাটিয়ার লাশ বহন করে নিয়ে আসতেছেন। তো ভাইয়া তাদের দিকে তাকালেন, দেখলেন যে তারা কাছে আসার পর
যেখানে লাইট পড়তেছে তার সাইডে ওই লাশটাকে রেখে দেন। দেওয়ার পর ওই খাটিয়াকে রেখে দেওয়ার পর ওখানে জাস্ট ওদের মাঝখান থেকে একজন আসেন, আসার পরে ওই লাশটার মানে কাপড়টা সরাই নেন, নিয়ে বুকের মধ্যে হাত ঢুকে দেন। দেওয়ার পরে ওখান থেকে তার লিভার, তারপর ইন্টেস্টাইন এগুলো বের করে একদম সামনে মেলায় ধরে খাওয়া শুরু করেন। আর এই ঘটনা দেখার পরে ভাইয়া পিছনে যিনি লোকটা বসা ছিলেন, পরিচিত লোকটা, তাকে জিজ্ঞেস করতেছেন, কিরে তুই কি কিছু দেখতেছিস? কিন্তু পিছনের লোকটা কোনো প্রকার অ্যান্সার দিতেছিল না। তখন ভাইয়া পিছনের দিকে তাকালেন, দেখলেন লোকটা নাই। তখন ইনি সামনের দিকে তাকালেন। ভাইয়া সামনের দিকে তাকানোর পর দেখলেন যে এই যে লোকটা গাড়ির পিছনে ছিল, এই লোকটা আবার সামনে গিয়ে ওই পায়ে জামা পাঞ্জাবি পরিহিত যে লোকগুলো আসছে তাদের সাথে দাঁড়িয়ে আছেন একসাথে। এই ঘটনাটা দেখার পরে ভাইয়া বুঝতে পারলেন যে এখানে প্যারানর্মাল ঘটনা ঘটতেছে এবং উনি খুব জোরে ওখানে চালিয়ে চলে আসেন। তারপর বাড়িতে আসার পরে ওই পরিচিত লোকটার বাসায় লোক পাঠানো হয়, নিউজ পাঠানো, যে তারপরে উনি আসেন। আসার পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে উনি রাজীবপুরে গিয়েছিলেন কিনা, তো তখন উনি বললেন যে না, তো আমি তো আজ রাজীবপুর যাইনি। তো এই ঘটনার পরে আমি মানে ভাইয়াকে জিজ্ঞেস করা হয়নি যে আপনি ভূত বিশ্বাস করেন কিনা বা এই ধরনের কোনো ভয় পান। আপনার ঘটনা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অর্ণব আমাদের SMS করছেন কমলাপুর থেকে এবং তিনি বলছেন, হাউ আর ইউ ভাইয়া, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো লাগে। তারেক আমাদের ফতুল্লা থেকে SMS করেছেন, বলেছেন যে কেমন আছেন ভূতেরা। আমাদেরকে আরভাজ SMS করেছেন, আরভাজ খান টিপু সিলেট থেকে, এবং তিনি ভূত এফএমের সাথে রয়েছেন। শাহাবুদ্দিন আমাদের SMS করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং তিনি বলছেন, রাসেল ভাই আমি এবং আমার গার্লফ্রেন্ড ভূত এফএম শুনছি। আমাদেরকে SMS করেছেন শফিকুল ইসলাম শরীয়তপুর থেকে এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। হিমেল আমাদেরকে SMS করেছেন আমাদেরকে টুটুল, তিনি এবং তার আঙ্কেল অপু ফ্রম কল্যাণপুর, তারা দুজন মিলে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দিবা পাহাড়তলী চট্টগ্রাম থেকে, আমাদেরকে নিশিত SMS করেছেন মগবাজার থেকে এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি লিওন মিরপুর থেকে এবং মিরপুর 1 থেকে, এবং তিনি বলছেন যে আচ্ছা ছোট ভাই দুজন, ছোট দুই ভাই পবন দুজনকে নিয়ে তারা ভূত এফএম শুনছেন। রঞ্জু আমাদের SMS করেছেন খুলনা থেকে, খুব ভালো লাগছে তার কাছে। রেজা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে যখন শুধু ঢাকা খুলনা আর রাজশাহী থাকি তখন ভূত এফএম শোনেন তিনি। এবং আমার যেটা মনে হয় যে আপনি যেখানেই থাকুন না কেন রেডিও ফুর্তি আপনার সঙ্গে রয়েছে, সো আপনি যে কোনো জায়গাতেই এমনকি ট্রাভেল করতে করতেও শুনতে পারেন। সুজন আমাদের SMS করেছেন ঢাকা কলেজ থেকে, তিনি ভয় পাচ্ছেন না, আপনি অনেক সাহসী, বুঝতে পারছি, সবার থেকে আলাদা। বিপ্লব আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার ফ্রেন্ডকে উইশ করো প্লিজ, আমার ভয় লাগছে। আচ্ছা উইশ করবো কি কারণে আমি ঠিক বুঝতে পারলাম না, যে আপনার ফ্রেন্ডের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে এবং তার কাছে একটা ঘটনা আমরা শুনবো। আপনার নামটা আরো একবার বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা বলবেন। ডিয়ার লিসেনার্স, ইটস শূন্য হিয়ার এগেইন। আমি এবার যে ঘটনাটা বলবো এই ঘটনাটা মোটামুটি এখন থেকে 20 বছর আগের, এবং কথা হচ্ছে এই ঘটনাটা আর কি আমার মায়ের মুখ থেকে শোনা। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আমার দাদা বাড়ি বরিশালে। তো আমার মানে যখন আমার মায়ের বিয়ের ঠিক পর আমার দাদা বাড়িতে আর কি আমার দাদা বাড়িতে থাকতেন এবং আমার হচ্ছে বাবারা হচ্ছে 4 ভাই এবং 3 বোন। তো আমার মানে ফুপু 3 জন, আমার ফুপুরা নর্মাল 3 জন দেখতেই মানে খুব সুন্দরী ছিলেন এবং বর্তমানেও আছেন। তো ব্যাপার হচ্ছে যে আমার যে মেজো ফুপু ছিলেন, তো তার সঙ্গে এই ঘটনাটা ঘটে। একটা সময় দেখা যায় যে আমার ফুপু মানে নর্মাল যে আচরণ করে মানুষ, সে এইসব আচরণ মানে থেকে অন্যরকম আচরণ করা শুরু করলো। যেমন হচ্ছে মানে খাওয়া দাওয়া ঠিক মতো না করা, তারপর হচ্ছে কারোর সাথে খুব বেশি মিশতো না এবং দেখা যাচ্ছে অনেক সময় কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যেত বা অনেক সময় অকারণেই জ্ঞান হারিয়ে ফেলতো, এইরকম একটা ব্যাপার ছিল। তো এই ঘটনাটা কিছুদিন চলতে থাকে। এই সময় একটা যেটা হয় যে এক সময় দুপুরবেলা আর কি ফুপুর চিৎকারে সবাই যখন ঘুমাচ্ছিল আসরের পরে, তখন আর কি ফুপুর চিৎকারে সবাই আর কি তার ঘরে যায়। তার ঘরে গিয়ে যে দৃশ্যটা দেখে যে তার ঘরে মানে সমস্ত জায়গাতে হচ্ছে বড় বড় মিষ্টি ছড়ানো। তো এই জিনিসটা আমার দাদি ছিলেন সেখানে। তো আমার দাদি এই ঘটনাটা দেখে তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা। তো তখন মানে ফুপুর কথা থেকে যেটা আর কি ওখানে শোনা যায় যে হচ্ছে
সে যখন ঘুমাচ্ছিলেন তার কাছে কেউ একজন আসে একটা মানে বড় একটা ট্রে মতো নিয়ে। তো সেটার উপরে মানে একটা হার ছিল গর্জিয়াস, এবং হচ্ছে যে একটা ওই মিষ্টির একটা বড় থালা ছিল, তার উপরে মিষ্টিগুলো থরে থরে সাজানো ছিল। এবং ফুপুকে যখন ওই ব্যক্তি যখন ওই হারটা পরাতে যান তখন সে মানে একটা হাত দিয়ে ঝাড়া দেওয়ার পরে আর কি মিষ্টিগুলো এভাবে ছড়িয়ে যায়, এবং সে তখন চিৎকার দেয়, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে ওই যে ব্যক্তি ছিল সে অদৃশ্য হয়ে যায়। তো আমার দাদা তখন বাড়িতে ছিলেন না, আমার দাদি তখন আমার বড় কাকা যিনি ছিলেন তাকে হচ্ছে মসজিদে পাঠান যে হুজুরকে নিয়ে আসার জন্য। তো এবং এই সময় সে যেটা করেন যে ওই মিষ্টিগুলোকে একটা বড় আর কি টিনের কৌটার ভিতরে মিষ্টিগুলো তুলে আমাদের যে দাদা বাড়িতে বড় স্টিলের আলমারি আছে সেটার ভিতরে আটকায় রাখেন, যে হুজুর আসলে এগুলো সবাই দেখানো হবে। তো এই সময় বাড়িতে আরো অনেক পাড়া প্রতিবেশী এসে বেশ বড় একটা ভিড় করে ফেলে। তো হুজুর যখন আসে তখন হুজুর ওই মিষ্টির কৌটাটা আনতে বলেন, কিন্তু যখন ওই মিষ্টির কৌটাটা আনেন তখন দেখা যায় যে ওটার মধ্যে কোনো মিষ্টি বা কিছুই নেই, এবং ওটার মধ্যে যে কোনো সময় মিষ্টি রাখা হয়েছিল সেই রকম কোনো চিহ্নও নেই। তো এই বিষয়টার পরে অনেকে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এক প্রকার উড়িয়ে দেয়। তো তারপর ব্যাপারটা মোটামুটি খুব একটা গুরুত্ব পায় না। তো এরপর যেটা হয়, এর 2-3 দিন পরে আমার ফুপু আমার বাড়ির কাছে যে পুকুর আছে ওখানে মানে গোসল করতে যান, আমার মেজো ফুপু এবং আমার ছোট ফুপু তার সাথে, এবং আরো বাড়ির পাশে 2-1 মেয়েকে নিয়ে একসাথে তারা যখন গোসল করতে যান তখন যে ব্যাপারটা হয় যে তার সাথে যারা ছিলেন তারা দেখেন যে আমার ফুপু হঠাৎ করে খুব দ্রুত বেগে পুকুরের মাঝখানের দিকে চলে গেল, এবং পুকুরের মাঝখানের দিকে যে মানে একা একাই মানে একটা পুকুরে ডুব দেওয়ার যে ব্যাপারটা সেই কাজটা একা একাই খুব দ্রুত পুকুরে ডুব দিচ্ছেন। তো তখন তারা প্রথম দিকে তাকে বলেন যে কি ব্যাপার, এত সে কেন ডুব দিচ্ছে, তাকে ডাকে, কিন্তু দেখা যায় যে আসলে সে অনেকটা অপ্রকৃতিস্থ, যে আসলে সে মানে ডাকে কোনো সাড়া দিচ্ছে না। তো তখন তারা এক পর্যায়ে বুঝতে পেরে চিৎকার দেওয়া শুরু করে। তো একজন দৌড়ে এসে বাড়ি থেকে আমার বড় কাকাকে নিয়ে যান। তো তখন হচ্ছে সে গিয়ে আমার ফুপুকে যে অবস্থায় পান যে ফুপু তখন অলরেডি মানে অনেকবার পানিতে ডুব দিয়ে উঠে আর কি অনেক একটা মানে জ্ঞান হারানোর মতো অবস্থা। তো সেই অবস্থায় তাকে সেন্সলেস অবস্থাতেই তোলা হয় উপরে, এবং তুলে তখন তার ওই দূরের গ্রাম থেকে একজন ওঝা ডেকে আনা হয়। তো ওঝা এসে নরমালি অনেক ঝাড়ফুঁক করার পরে তাকে একটা তাবিজ দিয়ে যান, এবং তাবিজ দিয়ে বলে যান যে এই তাবিজটা যেন তার সাথে সবসময় থাকে, যে এটা মানে তার সাথে থেকে মানে আলাদা হলে সমস্যা আবার দেখা দিবে, এইরকম একটা কথা বলে যান। তো যথারীতি এর 2 দিন পরে আমার দাদা আর কি বাড়িতে ফিরে আসেন। এখানে একটা ব্যাপার বলা যে আমার দাদা হচ্ছে গ্রামে মানে বিচার আচার করা যে এইরকম কাজে ব্যস্ত থাকতেন অনেক সময়তেই। তো ওই দিন দাদা এসে হাটে যান, এবং হাট থেকে বড় সাইজের 2টো ইলিশ মাছ কিনে বাড়িতে পাঠান। তো আমার দাদি হচ্ছে আমাদের মানে বাড়িতে যে রান্নাঘর, ওই রান্নাঘরে ইলিশ মাছ 2টো রেখে তিনি মানে বাড়ির ভিতরে আসেন। তো আমাদের মানে দাদা বাড়িতে রান্নাঘরটা একটা মানে বাউন্ডারি দেয়া, যে বাইরে থেকে মানুষজন বা নরমালি কুকুর বিড়ালও যাতে ভিতরে ঢুকতে না পারে এরকম ভাবে সেটা বাউন্ডারি দেওয়া। তো আমার দাদি ভিতরে আসেন, এবং ভিতর থেকে এসে যখন বাইরে যান তিনি দেখেন যে ইলিশ মাছগুলো তিনি যেখানে রেখে গিয়েছিলেন সেখানে সেই 2টো নেই। তো এটা নিয়ে বাড়িতে একটু মানে তোলপাড় শুরু হয় যে কি ব্যাপার, মাত্র ইলিশ মাছগুলো আনলো, এগুলো কোথায় গেল। তো এটা নিয়ে খুব খোঁজাখুঁজি হয় এবং খুব হয়। তো এটা তখন পাওয়া যায় না। তো এরপরে যেটা হয় যে ওই ইলিশ মাছগুলো পরবর্তীতে আমাদের ওই যে মানে যেই আলমারিতে মিষ্টি রেখেছিল ওইখান থেকে এই ইলিশ মাছগুলো পাওয়া যায়, তার মানে সেই দিনও না, তার পর দিন। তো এরপর এই ঘটনাটা নিয়ে আরেকবার বাড়িতে হুজুর ডাকা বা এইসব ব্যাপারগুলো হয়। তো তখনও আমার ফুপুর সঙ্গে তেমন কিছু হয়নি। এই ঘটনা 2 দিন পরে যেটা হয় যে আমার ফুপু ওই দুপুর বেলাতে মানে নর্মালি যখন ঘুমায় তখন সাধারণভাবে ঘুমিয়েছিলেন। তো সন্ধ্যার দিকে তার ঘরে গিয়ে দেখা যায় যে সে সেখানে নেই, মানে যেখানে সে ঘুমাতেন সেখানে সে নেই। তো এটা নিয়ে খুব খোঁজাখুঁজি শুরু হয়, বাড়িতে যত লোকজন ছিলেন চারিদিকে খোঁজা শুরু হয়, বাড়ির ভিতরেও অনেক খোঁজা হয়, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে মোটামুটি সন্ধ্যার পরে রাত 8টা-9টার দিকে তাকে পাওয়া যায় হচ্ছে আমাদের বাড়ির উপরের দিকে, যে মানে গ্রাম দেশে বাড়িতে যারা গিয়েছেন বা যারা দেখে থাকবেন যে বাড়িতে যেখানে চাল থাকে একদম উপরে তার নিচে একটা মাচা বলে যেটাকে, যে ওখানে একদম একটা পাটাতন করা হয় কাঠ দিয়ে, সেটার উপরে অনেকে অনেক জিনিসপত্র রাখে। সো ওই মাচার উপরে গিয়ে আমার ফুপুকে পাওয়া যায়, এবং তাকে যেভাবে পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে
হচ্ছে যে একটা মানে বালিশের কভার হচ্ছে তার মাথার মধ্যে ঢুকানো, এবং সেখানে হচ্ছে তার মানে বালিশের যে তুলাগুলো এগুলো তার পাশে সরানো। আর আমার ফুপু তখন সেন্সলেস অবস্থায় ছিলেন। তো এরপরে তাকে ওখান থেকে ধরাধরি করে নিচে নামানো হয়, এবং এইবার হচ্ছে সবাই চিন্তা করে যে আগের ওঝা এসে এত ঝাড়ফুঁক করলো, এবার অন্য আরো দূর থেকে একজন মানে প্রসিদ্ধ একজন ওঝাকে আনা হয় আর কি। ওঝা বলতে এখানে মানে একজন হুজুরকে আনা হয় আর কি, যে মানে এসে অনেক তো সে এসে যেই সিস্টেমটা ইয়ে করেন যে ওখানে হচ্ছে মানে সে নাকি আমার আর কি মাটিতে একটা গর্ত করেন, এবং মাটিতে গর্ত করে হুজুর মানে নিজেই হচ্ছে সেই গর্তের মধ্যে নামেন আর কি, মাথা নিচের দিকে দিয়ে মানে গর্তের মধ্যে সে মাথা দেন, এবং সে ওখান থেকে একটু পরে মুখ তুলেন এবং তার মুখের ভিতর থেকে নাকি একটা তাবিজ বের করেন। তো সেই তাবিজটা হচ্ছে আমার ফুপুকে দেন এবং দিয়ে বলেন যে এই তাবিজটা যেন সে মানে কখনোই না হারায়, এবং তার সাথে খুব সাবধানের সাথে রাখেন, এবং তাকে বলা হয় যে তিনি যেন ওই সময় থেকে আর কি কন্টিনিউ যেন নামাজ পড়েন এবং উচ্চস্বরে যেন কোরআন তেলাওয়াত করা হয়, এর ফলে এই ঘটনাটা আর কি সমাধান হবে, তিনি এই কথাটা বলে যান। তো তারপর হচ্ছে আমার ফুপু আর বাড়ির অন্য সবাইও খুব সাবধান হয়, এবং ফুপুর মধ্যে এই জিনিসটা মানে কিছুদিন ছিল এই মানে অন্যরকম আচরণ করাটা, তারপর আস্তে আস্তে আর কি এই জিনিসটা একসময় সমাধান হয়ে যায়, তারপর থেকে আর মানে খুব বিরক্ত সম্মুখীন হয়নি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি আমাদের আরো বেশ কিছু SMS চলে এসছে। আমাদেরকে ফারজানা লিখেছেন, ভাইয়া যারা হলে থাকেন তাদেরকে ইনভাইট করতে। আমরা আসলে ইনভাইট করতে আমাদের কাউকেই আপত্তি নেই, আমাদের কাছে ইমেল করতে হবে, কারণ আমরা একেবারেই জনে জনে যে জিজ্ঞেস করার চাইতে যাদের কাছে ঘটনা আছে এবং যারা ঘটনা শেয়ার করতে চান, কাউকে বিরক্ত না করতে চাই আমরা, যারা ঘটনা শেয়ার করতে চান তারা সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে ইমেল করতে পারেন, আমাদের জানিয়ে দিতে পারেন। এছাড়া আমাদেরকে আপনারা SMS এর মাধ্যমে জানাতে পারেন, যদি ঘটনার মানে কোনো ধরনের এরকম ইনফরমেশন থাকে সেটা আপনারা SMS এর মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আমাকে SMS করেছেন তানভীর অক্সিজেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে আমার আপু দুলা ভাই ও ভাগ্নিকে নিয়ে আমরা ভূত এফএম শুনছি। জিয়াউল আমাদের SMS করেছেন কমলাপুর থেকে, যে রাসেল ভাই আমি মেসে থাকি, আজকে অফ ডে থাকায় গতকাল সবাই বাড়িতে গেছে এবং আমি বাসায় একা ভূত এফএম শুনছি। শামীম টেক্সটাইল থেকে গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ভূত এফএম শুনছিলাম আর ভাত খাচ্ছিলাম কিন্তু ভুলে মরিচ খেয়ে ফেলেছি। ওকে, সোহাইল আমাদের SMS করেছেন, মি অ্যান্ড মাই ওয়াইফ ড্রাইভ অল অ্যারাউন্ড ঢাকা জাস্ট টু লিসন টু ভূত এফএম, প্লিজ রিড আওয়ার SMS, উইল বি ভেরি হ্যাপি। আমরাও খুব খুশি হলাম শুনে এবং জেনে খুব খুশি হলাম যে আপনারা ভূত এফএম শোনার জন্য এতটা করেন এবং এতটা মানে জাস্ট একটু বেশি মজা পাওয়ার জন্যই। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আনবার আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে, যে আমি আজকে প্রথমবার পুরোটা শুনেছি, মাও শুনেছে, ভয় লাগছে, ভাইয়া সাহস দাও প্লিজ। তো আমি আপনাদেরকে সাহস দিতে পারবো কিনা জানি না, তবে আমার ভালো লাগলো যে আপনাদের ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে সুহাস SMS করেছেন তুতপাড়া খুলনা থেকে, এবং তিনি বলছেন যে খুব ভয় লাগছে বাট তারপরেও ভূত এফএম শুনছি। মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন যে ভূত এফএম রক্স অসম, তিনি লাইট অফ করে স্টোরিগুলো শুনছেন। নাহিদ আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন, তিনি লিখেছেন যে আমরা সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে ভূত এফএম শুনছি, দিস ইজ রিয়েলি গ্রেট। আর আমাদেরকে রাসেল ভাই, আচ্ছা আগে নামটা লিখতে হবে, শাউট লেখার পরে নামটা লিখতে হবে। রাজু আমাদের SMS করেছেন কলেজ যশোর, আচ্ছা রাজু আমাদের SMS করেছেন এবং যশোর থেকে তিনি SMS করেছেন, এবং 22 অক্টোবর তার বার্থডে, তো জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনার জন্য। সাইমন আমাদের SMS করেছেন, সাইমন এন্ড এশা, তাদের কাছে খুব ভালো লাগছে ভূত এফএম। আমাদেরকে বাদশাহ SMS করেছেন এবং বাদশাহ SMS করে বলেছেন যে তাদের কাছে ভূত এফএম অনেক ভালো লাগছে। আমি লাস্ট একটা ঘটনা আপনাদের জন্য পড়ব এবং এটার পরে আমরা আমাদের শেষ করতে হবে, সো একটা ঘটনা আমি জানাচ্ছি আপনাদেরকে। তো এই ঘটনাটি লিখেছেন তিনি লিখেছেন যে এই ঘটনাটি পড়বেন, মাই মম উইল বি ভেরি হ্যাপি, শি ইজ আ বিগ ফ্যান অফ ভূত এফএম। হ্যালো রাসেল ভাইয়া, আমি সাদিয়া তাসনিম, আই এম ফ্রম ঢাকা। আমি একটা রিয়েল ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি যেমন সত্য তেমনই ভয়ের। ঘটনাটি আমার আব্বু আম্মুর সাথে ঘটেছে অনেক আগে। আব্বু আম্মু যখন বিয়ে হয় তখনকার কথা, এবং ঘটনাটি ঘটেছে ঢাকা সিদ্ধেশ্বরীতে। বিয়ের 3-4 দিন হয়েছে। তখন একদিন সন্ধ্যায় আব্বু আম্মু বের হয় এবং আব্বুর ফ্রেন্ডের বাসায় দাওয়াতের জন্য, এবং আমার দাদি বিশ্বাস করতো যে নতুন বউয়ের হাতের মেহেদি না ওঠা পর্যন্ত বাইরে যেতে হয় না, তাই কিছুটা মানা করেছিলেন তিনি। বের হওয়ার সময় গেটের কাছে 2টা কুকুর দেখতে পান তারা, এবং যেগুলো খুবই অস্বাভাবিক চুপচাপ ভাবে দাঁড়িয়েছিল। আব্বুর বন্ধুর বাসা কাছে হওয়াতে তারা হেঁটে যেতে থাকে, এবং মাগরিবের মুহূর্তে হালকা আলো কিছুটা দূর যাওয়ার পর
আম্মু দেখে যে আম্মুর পিছে পিছে কেউ আসছে, অনেকক্ষণ ধরে কেউ ফলো করছে। তাই পিছনে তাকায় এবং আর দেখতে পায় যে একটি মহিলা অনেক শুকনা, সাদা শাড়ি পরা, মুখ ফ্যাকাশে, চোখ একদম ভেতরে ঢোকানো, মাটির দিকে তাকিয়ে আছে, আম্মুর দিকে তাকিয়ে নাই। তার চুল অনেক বড় আর ভেজা ছিল, মনে হচ্ছিল যে মাত্র গোসল করে এসেছে। আম্মু সরে দাঁড়ায় যেন ওই মহিলাটি আম্মুকে ক্রস করে চলে যেতে পারে, কিন্তু মহিলাটি আম্মুর পেছনে দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। আম্মু আবার হাঁটা শুরু করে। আব্বু জিনিসটা লক্ষ্য করে এবং লক্ষ্য করে মহিলাটা সরছে না। তখন সামনেই অন্য আরেকটি পরিচিত লোকের বাসা ছিল, সেখানে আব্বু আম্মু দুজনে ঢুকে পড়ে। আম্মু যখন তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে, তখন আম্মুর সাথেই তাড়াহুড়া করে ওই মহিলাটিও ঢুকে যায়। এই সময় আব্বু গেটের সামনের হাত দিয়ে মহিলাটিকে বাধা দেয়। ঠিক তখনই মহিলাটি আব্বুর দিকে এমন ভাবে তাকায়, আব্বু ভয় পেয়ে যায়। মনে হচ্ছে মহিলাটির চোখ জলজল করছে, অগ্নি দৃষ্টি। এমন ভয়াবহ রূপ আব্বু দেখেনি। আব্বু দ্রুত ওই বাসায় যায় এবং ওই বাসার আঙ্কেলদের সাথে গল্প করতে থাকে, কিন্তু এই ঘটনাগুলো বলে নাই। ওই বাসায় মহিলাটি নক করতে থাকে, সবাই ফকির মনে করে এবং ফকির মনে করে কেউ তাকে টাকা দেয়, চাল দেয়, এবং কিন্তু সে কোনটাই নিতে চায় না এবং নেয় না। কোনোভাবেই সে সেখান থেকে যাচ্ছেও না, দাঁড়িয়েই আছে। আব্বু আম্মু ওনাদের তাও কিছু বলেন নাই। ওই মহিলাটি প্রায় 1 ঘন্টা গেটের কাছে দাঁড়িয়ে ছিল, তারপর চলে যায়। তখন আব্বু আম্মু বের হয় এবং বের হয় সেই বাসা থেকে, এবং বের হওয়ার সময় দেখে যে আবার 2টা কুকুর দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং তারা এখনো বুঝলো না যে ওইটা কি ছিল, এত ভয়াবহ দেখতে। এবং তিনি বলছেন যে এই ছিল তার ঘটনা এবং এই ঘটনাটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমি নামটা এর আগেও বলেছি, সাদিয়া তাসনিম, এবং সেই তার বাবা মা এবং বিশেষ করে তার মা আমাদের এখানে শুনছেন, এবং আপনার মাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তিনি খুশি হবেন। আমরা অনেক খুশি হলাম যে তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি রেগুলার তিনি আমাদের প্রোগ্রামটি শুনবেন। যাই হোক, আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হবে এবং বিদায় নিতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে এবং আপনারাও নিশ্চয়ই এখন ঘুমাবেন এবং ঘুমানোর সময় হয়ে গেছে, কালকে অনেকের অফিস রয়েছে। সো আমাদের শেষ করতে হবে। যাওয়ার আগে জানি যাই আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এতদিন প্রোগ্রামটা হলো, তারপরেও এখনো অনেকেই ইমেল করে আমাদের জাস্ট নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে বলেন যে কল মি। এরপরে কেউ কেউ বলেন আমি আসতে চাই, জাস্ট নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেন। তো প্লিজ এটা না, আপনারা নিশ্চয়ই নিয়মটা জানেন। যে নিয়মটা কি, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই একটা ঘটনা পাঠাতে হবে এবং সেই ঘটনাটি অবশ্যই অন্য সবার চাইতে ভালো হতে হবে। যদি আপনার ঘটনাটি অন্য সবার চাইতে ভালো হয়, ডেফিনেটলি আমরা আপনাকে কল করব। সো আমরা আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনার প্রত্যাশায় রইলাম। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল ফিরে আসবো আবারও ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল নিয়ে আগামী সপ্তাহে, এবং এর মাঝখানে আপনাদের জন্য থাকলো শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, কালকে থেকে শুরু হচ্ছে সেটা, এবং তারপরেও আরো শুভেচ্ছা থাকলো অগ্রিম ঈদের। আশা করছি সবাই যারা দেশের বাড়িতে যাবেন তারা সবাই নিরাপদে পৌঁছাবেন আপনাদের বাড়িতে। এবং আমি একটা ঈদের সময় অবশ্যই রিকোয়েস্ট করব, 2টা রিকোয়েস্ট করবো। একটা হচ্ছে যে কখনোই বাস, ট্রেন বা লঞ্চে এই সময় অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না, এটা আপনার জীবনে ঝুঁকি বয়ে নিয়ে আসবে। এবং আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে অবশ্যই পশু কোরবানি করার পরে তাদের যে সমস্ত রক্ত বা যা কিছু আছে সেগুলো অবশ্যই মাটি চাপা দেবেন বা প্রপারলি ওই কাজগুলো করতে হবে আর কি। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে ভূত এফএম এর পক্ষ থেকে। আর থার্ড রিকোয়েস্ট, এটা একদমই আমার ভূত এফএম এর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যারা গ্রামে যাচ্ছেন তারা অবশ্যই সেখান থেকে যে সমস্ত ঘটনাগুলো কালেক্ট করতে পারেন সেগুলো কালেক্ট করে নিয়ে আসবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আগামী সপ্তাহে কথা হবে। আপাতত সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন। এবং আজকের মতো এখানেই টাটা,